নিশুতি রাত। ময়নাগাছি জমিদার বাড়িটা যেন একটা বড় একটা ছায়ার মতন অন্ধকারে দাঁড়িয়ে আছে। কোথাও কোনো আওয়াজ নেই, কোনো আলো নেই, নিস্তব্ধ চারিদিক। দারোয়ানেরাও ঘুমিয়ে পড়েছে। হঠাৎ সামনের বড় দরজার পাশে যে একটা ছোট্ট দরজা আছে, সেই দরজা খুলে গেল। সেখান দিয়ে কে যেন একজন বেরিয়ে এলো, সর্বাঙ্গে কালো কাপড় মুড়ি দেওয়া। সে দুহাতে কি যেন একটা ধরে আছে তার বুকের কাছে। মাথার ওপর আবছা চাঁদের আলো, ঝোপে ঝোপে জোনাকি জ্বলছে। লোকটা এদিক ওদিক তাকিয়ে একটু দেখে নিল, তারপর দ্রুত গতিতে চলতে লাগলো। বেশ অন্ধকার হলেও লোকটা বেশ তাড়াতাড়ি হাঁটছিল। মনে হয় এই পথঘাট তার বেশ চেনা। লোকটা বুকের কাছে কাপড় মুড়িয়ে যে জিনিসটা ধরে রেখেছিল সেটা হঠাৎ নড়াচড়া করে উঠল। একটা কচি গলায় কান্না সেই অন্ধকারের চারিদিকে ছড়িয়ে পড়ল। এর 2 বছর পরের ঘটনা। জমিদার বাড়িতে উৎসব। আলোর রোশনাই নহবত বসেছে। সানায়ের সুর শোনা যাচ্ছে। জমিদারের পুত্র সন্তানের অন্নপ্রাশন। বহুদিন নাকি জমিদার গিন্নি নিঃসন্তান অবস্থায় ছিলেন। তারা সন্তানের আশা ছেড়েই দিয়েছিলেন, কিন্তু জমিদার বাবু নাকি কি সব যাগযজ্ঞ করে শেষ পর্যন্ত সন্তান লাভে সক্ষম হয়েছেন। জমিদারের ছেলের অন্নপ্রাশনের সমস্ত গ্রাম নিমন্ত্রিত। জমিদার বাবু বিশেষভাবে বলে দিয়েছেন কোনো গরিব দুঃখী যেন জমিদার বাড়ির খাবার থেকে বঞ্চিত না হয়। সারাদিন ধরে জমিদার বাড়ির সিংহ দরজা আজ খোলা। দলে দলে লোক আসছে আর জমিদারের প্রশংসা করতে করতে চলে যাচ্ছে। প্রায় সন্ধ্যা হয়। এমন সময় সিংহ দরজা দিয়ে ঢুকে এলো মলিন বেশ পরা এক ভিখারিনী। বিরাট উঠোনে ম্যারাব বাঁধা, সেখানে লোকজন খাওয়ানো হচ্ছে। জমিদার নিজে দাঁড়িয়ে তদারকি করছিলেন। সেই ভিখারিনী আস্তে আস্তে জমিদারের সামনে এসে দাঁড়ালো। জমিদার তাকে দেখে চমকে উঠলেন। সেই ভিখারিনী তীব্রভাবে জমিদারের দিকে তাকালো কয়েক মিনিটের জন্য, তারপর ছুটে গেল জমিদার গিন্নির কাছে। তার কোলে ছিল খোকা, যার আজ অন্নপ্রাশন হয়েছে। ভিখারিনী উন্মত্তের মতন সেই খোকাকে কেড়ে নিল। দে দে, আমার খোকাকে দে, ও আমার খোকা। তুই নিয়েছিস কেন ওকে? দে দে বলছি। ততক্ষণে লোকজন এসে ভিখারিনীকে জোর করে জমিদার গিন্নির থেকে সরিয়ে নিয়ে গেল। জমিদার গিন্নি ভয়ে খোকাকে বুকে চেপে ধরে ছুটে বাড়ির ভেতরে নিয়ে চলে গেল। জমিদার নায়েবকে ডেকে কানে কানে কি যেন বললেন। ভিখারিনীকে সবাই মিলে ধরে বাড়ির পেছনে নিয়ে চলে গেল। আবার খাওয়া দাওয়ার তদারকি শুরু হলো। সন্ধ্যা হয়ে এসেছিল। খাবার জায়গা মোটামুটি ফাঁকা হয়ে গেছে। জমিদার বাবু কিছুক্ষণ পর ঘরের দিকে চলে গেল। বাড়ির চাকররা সব কিছু গোছানো শুরু করে দিয়েছে ততক্ষণে। এই হলো গিয়ে 30-35 বছর আগেকার কথা। বর্তমান ঘটনার শুরু এখান থেকে। সেই জমিদার বাড়ির এখন আর সেই অবস্থা নেই। জমিদার বাবুও মারা গেছেন। জমিদার বাবুর যে পুত্র হয়েছিল তার এখন 30 বছর বয়স। নাম শশীভূষণ। তার বিয়ে হয়েছে পাশের গ্রামে। তার স্ত্রী একটি পুত্র সন্তান নিয়ে সম্প্রতি এই জমিদার বাড়িতে ফিরে এসেছেন। এতদিন সে তার বাপের বাড়িতেই ছিল। সেখানেই তার পুত্র সন্তানের জন্ম হয়েছে। সেখানে থাকাকালীন কোনো রকম সমস্যা ছিল না, কিন্তু এই বাড়িতে আসার পর থেকেই নানা রকম সমস্যা শুরু হয়েছে। সমস্যাটা তার ছেলেকে নিয়ে নয়, ছেলেটা ভালোই আছে। সমস্যা শশীভূষণের স্ত্রী জবাকে নিয়ে। জবা নাকি একদিন তার ছেলেকে ঘুম পাড়িয়ে বাইরে গিয়েছিল, কিন্তু তারপর সে যখন ঘরে ফেরে তখন তার চোখে পড়ে একজন ঘোমটা দেওয়া মহিলা তার ছেলেকে কোলে নিয়ে বসে আছে, আর খোকা তার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। জবা ভীষণভাবে চমকে গিয়েছিল, গিয়ে চেঁচিয়ে ওঠে, কিন্তু পলকের মধ্যেই সেই মহিলা অদৃশ্য হয়ে যায়। খোকা বিছানার উপরে কেঁদে উঠে চিৎকার করে। জবার চিৎকার শুনে বাড়ির সবাই ছুটে আসে। জবা ততক্ষণে ছুটে গিয়ে খোকাকে নিয়ে বুকে চেপে ধরে। জমিদার গিন্নি মানে শশীভূষণের মা মারা গিয়েছিলেন। বাড়ির গিন্নি হিসেবে থাকতেন শশীভূষণের এক বিধবা পিসি। তিনি সব শুনে চিন্তিত হয়ে পড়লেন। শশীভূষণ একটু কাজে গিয়েছিল বাইরে। সে রাতে এসে সব শুনে জবাকেই বকাবকি করল, সে ভুল দেখেছে।
এরপরে বেশ কিছুদিন আর কিছু হলো না, কিন্তু আবার একদিন জবা দেখল পাশ ফিরে একজন কেউ খোকার বিছানার উপরে বসে, সাদা কাপড় পরা, মাথায় ঘোমটা। তার হাতের দিকে চোখ পড়তেই জবা চেঁচিয়ে উঠল। হাতটা একটা কঙ্কালের হাত, কিন্তু খোকা তার মুখের দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে সেদিনের মতো। জবা ভয় পেলেও সেদিনের মতন জ্ঞান হারায়নি। সে বলল, তুমি কে? কেন আসছো আমার খোকার কাছে? ঘরের কোণে লণ্ঠন জ্বলছিল, সেটা হঠাৎ দপ করে নিভে গেল। জবা খোকার কাছে গিয়ে খোকাকে চেপে ধরল। সে শুনতে পেল কেউ যেন টেনে টেনে বলছে, ও আমার খোকা, তোর কেউ নয়, ওকে আমি নিয়ে যাব। আওয়াজটা আস্তে আস্তে মিলিয়ে গেল। জবা ঘর থেকে চেঁচিয়ে দাসী চাকরকে ডাকল। বলি, কে কোথায় আছো গো? তাড়াতাড়ি এসো। একজন এলো, আলো জ্বেলে দিয়ে গেল। জবা তার ছেলেকে ছেড়ে কোথাও গেল না। সে ভয় পাচ্ছে দেখে তার পিসি শাশুড়িও এসে তার কাছে বসে থাকল। শশীভূষণ সব শুনে ভাবল, জবার কি মাথায় গোলমাল দেখা দিল নাকি? অন্য কেউ কিছু দেখতে পাচ্ছে না, শুধু জবাই দেখতে পাচ্ছে ওই মহিলাকে। এদিকে খোকার অন্নপ্রাশন সামনে। সে যে জবাকে কয়েকদিনের জন্য তার বাপের বাড়ি রেখে আসবে সেটাও সম্ভব নয়। শশীভূষণ হলো একজন হোমিওপ্যাথি ডাক্তার। সে ওষুধ কিনবার জন্য মাঝে মাঝে কলকাতায় আসত, আর শশীভূষণ এসব আজগুবি ব্যাপার বিশ্বাস করে না। সে তার ডাক্তারি বিদ্যা মতন জবাকে কিছু ওষুধ দিল, কিন্তু সেও একদিন সন্ধ্যার সময় দেখল সাদা শাড়ি পরা এক মহিলা তাদের ঠিক জানলার পাশেই দাঁড়িয়ে রয়েছে। সে তাড়াতাড়ি করে সেদিকে এগিয়ে যেতেই মহিলা যেন হাওয়ায় মিলিয়ে গেল। সে কাউকে কিছু বলল না। পরদিন তার কলকাতায় যাবার কথা ছিল। সে তার পিসিমাকে বারবার করে বলে গেল জবাকে যেন চোখে চোখে রাখা হয়। কলকাতায় এলে শশীভূষণ কিশোরীদের মেসে এসে উঠত। কিশোরীর সাথে তার চেনা পরিচিত ছিল। এমনকি সে কিশোরীর মুখে তারানাথ তান্ত্রিকের কথাও শুনেছে। যদিও সে তন্ত্রমন্ত্রে বিশ্বাস করে না, কিন্তু সে মায়ের কাছে শুনেছে তার বাবা নাকি এসবে খুব বিশ্বাস করতেন। জবার ব্যাপারটায় সত্যি সে চিন্তিত হয়ে উঠেছিল। সে এক মুহূর্ত খোকাকে কাজ ছাড়া করতে চায় না। এরপর খোকা যখন আরও বড় হবে তখন কি হবে? তাকে চিন্তিত দেখে কিশোরী জিজ্ঞেস করল, কি হলো হে শশী? এবার এসে থেকেই তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে। ব্যাপার কি? বাড়ির সবাই ভালো তো? শশী মোটামুটি সংক্ষেপে জবার কথাটা বলল, কিন্তু তার সঙ্গে এটাও বলল যে এই সব ব্যাপার বিশ্বাস করে না সে। তার মনে হচ্ছে জবার হিস্টোরিয়া রোগ হয়েছে, কিন্তু তার নিজের চোখে দেখা বিষয়টাও যে অস্বীকার করতে পারছে না। কিশোরী বলল, দেখো, আমিও না এসব ব্যাপারে তেমন বিশ্বাস খুব একটা করি না, কিন্তু আমি আর আমার বন্ধু বিভূতি রবিবার বা ছুটির দিনে মঠ লেনে তারানাথ তান্ত্রিকের বাড়ি যাই। সেখানে অনেক রকম গল্প শুনি, বুঝলে, যেগুলো আপাত দৃষ্টিতে আমাদের যুক্তির কিন্তু বাইরেই থাকে, কিন্তু ঠাকুর মশাইয়ের সেগুলো নাকি নিজস্ব অভিজ্ঞতা। দেখো, তুমি যদি মনে করো কালকেই তো রবিবার, আমাদের সঙ্গে চলো, সেখানে যেতে পারো কিন্তু। আরে হ্যাঁ, তোমার থেকে তো আগে ওই তান্ত্রিক ভদ্রলোকের গল্প শুনেছি। আমারও কৌতূহল আছে ভদ্রলোককে নিয়ে। একবার দেখা যেতেই পারে সত্যি তার কোনো অলৌকিক ক্ষমতা আছে কিনা। জানো শশী, এই তারানাথ তান্ত্রিক ভদ্রলোক এক সময় নাকি বহু জায়গায়, এমনকি ভয়ঙ্কর ভয়ঙ্কর সব শ্মশানে ঘুরে বেরিয়েছেন। সেসব জায়গায় তার ভয়ঙ্কর অভিজ্ঞতাও হয়েছে। সেসব গল্পই তিনি আমাদেরকে বারবার বলেন, কিন্তু এখন তিনি সম্পূর্ণরূপে গৃহস্থ একজন ব্যক্তি। ওই জ্যোতিষ চর্চা করে যা কিছু হয় সেই আয় দিয়েই তার সংসার চলে। তবে ভদ্রলোকের চেহারা বা কথাবার্তায় বিশেষ কিছু যে আছে, সেটা তুমি তাকে দেখলেই কিন্তু বুঝতে পারবে। আর এই পাসিং শো, এই সিগারেটের প্যাকেট কার জন্য কিনলাম জানো? তারানাথের জন্য। এই সিগারেটের একটা টান না দিলে নাকি তার গল্প বলার মেজাজটা ঠিক আসে না। কিশোরী শশীভূষণকে সঙ্গে নিয়ে তারানাথের বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়ল। শশীভূষণের চোখে পড়ল সেই সাইনবোর্ডটা, তারানাথ তান্ত্রিক জ্যোতির্বিনোদ।
কিন্তু তার বাড়ির বিবর্ণ চেহারা দেখে শশীর মনে হলো এই জ্যোতিষীর বিশেষ একটা পসার আছে বলে মনে হয় না। দরজা খুলে গেল। তারানাথ এসে দরজা খুলে বলল, আরে এসো এসো এসো, কি ব্যাপার কিশোরী? হ্যাঁ, তোমার আরেকজন সাথী কোথায় গেল? তাকে দেখছি না। ঘরে ঢুকতে ঢুকতে কিশোরী বলল, বিভূতি আজ অফিসের কাজে বাইরে গেছে, কয়েক মাস সেখানে থাকতে হবে বোধহয়। ও হ্যাঁ 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 হ্যাঁ, সেটা আমাকে একবার জানিয়েছিল বটে। তারপর তোমার কি খবর বলো? মানিক জোড়ের একজন নেই বলে তোমারও তো আজকাল দেখা পাওয়া যায় না। হ্যাঁ, একেবারে ডুমুরের ফুল হয়ে গেছে যে। হ্যাঁ, না না, তা নয়, আমার কিছু কাজ পড়ে গিয়েছিল, তাই বেশ কয়েকদিন আসতে পারিনি। এই ভদ্রলোকের সাথে আলাপ করুন না। এনার নাম হচ্ছে শশীভূষণ। মাঝে মাঝে আমাদের মেসে এসে থাকেন। ইনি না সম্প্রতি একটা সমস্যায় পড়েছেন ঠাকুরমশাই, তাই আপনার কাছে নিয়ে এলাম। শশীভূষণ আর কিশোরী ততক্ষণে তক্তপোষের ওপরে পা উঠিয়ে বসেছে। তারানাথ তাদের সামনে দাঁড়িয়েছিল। তারানাথ কিশোরীর কথা শুনে শশীভূষণের দিকে তাকিয়ে ভালো করে দেখল। শশীভূষণ বলল, নমস্কার ঠাকুরমশাই। কিশোরীর কাছে আপনার কথা আগেও শুনেছি। আমার ব্যাপারটা তেমন কিছু নয়, আসলে আপনার সঙ্গে একটু আলাপ করার ইচ্ছে ছিল, তাই চলে এলাম। না না, বেশ করেছো বেশ করেছো, ঠিক আছে, এসেছো যখন ভালো করেই আলাপ করা যাবে। হ্যাঁ, তো তোমরা বসো বসো, আমি একটু চা বলে আসছি, দাঁড়াও। তারানাথ ভেতরে চলে যেতে কিশোরী শশীভূষণকে বলল, তারানাথের বাড়ির এই যে চায়ের আড্ডা দেখছো, এই আড্ডাটা আমার আর আমার বন্ধু বিভূতির খুব প্রিয়। সঙ্গে অন্যদিন তেলে ভাজা থাকে, আজ সেটা আনা হয়নি। তবে তারানাথ এই পাসিং শো সিগারেট পেলেই খুব খুশি। সে ঠিক আছে, কিন্তু আমার সমস্যা এমনই যে ওনাকে বলতে আমার দ্বিধাবোধ হচ্ছে। আসলে আমার ডাক্তারি সত্তা বলছে এটা জবার একটা ভ্রম, আর জবার থেকে বারবার একই কথা শুনে আমারও হয়তো একটা হ্যালুসিনেশন হয়েছে। আহা, আরে তুমি এত দ্বিধা করছো কেন? ঠাকুরমশাইকে তুমি নির্দ্বিধায় তোমার কথা বলো। দেখো, হয়তো আমি ওনার অলৌকিক গল্প সবসময় বিশ্বাস করি না, কিন্তু মানুষটার অভিজ্ঞতা তো একটা দাম আছে। এমন সময় তারানাথ একটা থালার উপর 3 কাপ চা নিয়ে প্রবেশ করল। থালাটা তক্তপোষের ওপরে রেখে নিজে বসে বলল, কিসের অভিজ্ঞতার কথা হচ্ছে? নাও নাও নাও, চা নাও চা নাও, তারপরে কথা বলো, নাও। এই শশীভূষণকে আপনার যে কত অলৌকিক অভিজ্ঞতা আছে সে বিষয়ে বলছিলাম। তোমার মুখমণ্ডলে একটা চিন্তার ভাব ফুটে উঠেছে। একটা চিন্তা তোমার মাথার মধ্যে আছে, কিন্তু তুমি তাকে ঠিক যুক্তি দিয়ে বিচার করতে পারছো না, আর তার ফলে তোমার মন অত্যধিক চঞ্চল হয়ে আছে। এবং তোমার চিন্তাটা তোমার সন্তানকে নিয়ে। কি ঠিক বললাম? আপনি কি করে জানলেন ঠাকুরমশাই? কিশোরী আপনাকে কিছু বলেছে? এই কিশোরী, তুমি কিছু বলেছো? আরে আমি কি করে বলবো? আর তোমার কাছ থেকে তোমার সমস্যাটার কথা তো আমি গতকালই শুনলাম, আর আজ এখানে এলাম। তবে তুমি আশ্চর্য হয়েও না শশী, ঠাকুরমশাই এমন অনেক কথাই বুঝতে পারেন। অনেক ঘটনায় আমরা কিন্তু এরকম প্রমাণ পেয়েছি। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে কিশোরী, তোমার আজ কি হলো বলো দেখি? হ্যাঁ, এইসব ঘটনা তো বিশ্বাস করো না তুমি। তোমার কাছে এসব হলো শুধু গল্প মাত্র। হ্যাঁ, আসলে যুক্তি আর বুদ্ধির বাইরেও যে কিছু থাকে সেটা তোমরা মানতেই চাও না। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, এখন শশীর কথাটা আপনি যদি একটু শোনেন আর কি। ওর যে সমস্যাটা সেটা ওর বুদ্ধির বাইরে বলেই তো আপনার কাছে নিয়ে এসেছি না। আপনি দয়া করে একটু শুনুন। একটি সন্তান তোমার এখনো পর্যন্ত। আচ্ছা, এবার বলো দেখি কি সমস্যা তোমার, শুনি। আগে সমস্যাটা ঠিক আমার সন্তানকে নিয়ে নয়, আমার স্ত্রীকে নিয়ে।
আমার স্ত্রী কিছুদিন ধরে এমন আচরণ করছেন যে মনে হচ্ছে তাকে ওই পাড়াগাঁয়ে যাকে বলে ভূতে ধরেছে, তাই তো? না, তাকে ঠিক ভূতে ধরেছে তা নয়। মানে তিনি মাঝে মাঝে দেখতে পাচ্ছেন একজন সাদা কাপড় পরা মহিলা আমাদের খোকাকে কোলে নিয়ে বসে আছে। সমস্যাটা হচ্ছে আর কেউ তাকে দেখতে পাচ্ছে না, কেবলমাত্র একমাত্র আমার স্ত্রী তাকে দেখতে পাচ্ছে। আচ্ছা, খোকা কি তার কোলে কান্নাকাটি করছে বা ভয় পাচ্ছে? না, এটাই তো আশ্চর্যের। খোকা এই মহিলাটির দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে, কিন্তু আমার স্ত্রী ভয় পেয়ে চেঁচিয়ে উঠতেই মহিলা সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যাচ্ছে। আমি বাড়ি ফিরছিলাম, তখন সন্ধ্যা হয়ে গেছে। আমার মনে হলো সাদা কাপড় পরা, মাথায় ঘোমটা দেওয়া কেউ যেন একজন দাঁড়িয়ে আছে জানলার পাশে। খোকা ওই ঘরেই থাকে যে জানলার পাশে সে দাঁড়িয়েছিল, কিন্তু আমি একটু এগিয়ে যেতেই সে মিলিয়ে গেল। আসলে তোমরা খোকার বাবা মা তো, তাই তোমরা তাকে দেখতে পেয়েছো। তাহলে ঠাকুরমশাই, আপনি কি কিছুটা বুঝতে পেরেছেন ব্যাপারটা কি ঘটেছে বা কেমন? হ্যাঁ, কিছুটা অনুমান করতে পেরেছি বটে। তবে দেখো, এত দূর থেকে তো কিছু করা সম্ভব নয়। এই সমস্যার সমাধান করতে গেলে আমাকে কাছ থেকে বিষয়টি ভালো করে দেখতে হবে। আচ্ছা, আমার খোকার কোনো বিপদ হবে না তো ঠাকুরমশাই? তাহলে আপনি আমার সাথে চলুন না আমাদের গ্রামের বাড়িতে। আমি ভাবছি এটা আমার স্ত্রীর সমস্যা, কিন্তু এখন তো মনে হচ্ছে সমস্যাটা খোকাকে নিয়ে। ঠাকুরমশাই ঠিকই বলেছেন। কিশোরী, তুমিও চলো। দুদিন অফিস থেকে ছুটি নিতে পারবে না? হ্যাঁ, তা পারবো। তাছাড়া আগামীকাল তো দোল উপলক্ষে অফিসের ছুটি আছে। ঠাকুরমশাই, আপনি যাবেন তো? যেতে তো হবেই। ঘটনার জায়গায় উপস্থিত হলে গন্ধ থেকেও বোঝা যায় সেখানে কি ঘটছে। তোমার তো আমি আগেও একথা বলেছি, কিন্তু সমস্যা হচ্ছে কি জানো, আমি এখনই যেতে পারবো না। হ্যাঁ, চারির শ্বশুর বাড়ি থেকে লোকজন আসার কথা আছে। তারা কালীঘাট তীর্থ দর্শন করতে আসবেন এবং আরও দুদিন এখানে থাকবেন। তারপর আমি যেতে পারি। তাহলে চলো কিশোরী, আমরা কালকেই ভোরের ট্রেনে বেরিয়ে পড়ি। তারপরে ঠাকুরমশাই আসুন। আসলে খোকার তো অন্নপ্রাশনও আছে না, তখন যদি তোমরা সকলে আমার সঙ্গে থাকো তাহলে আমি একটু সাহস পাই। ঠিক আছে, চলো এখন মেসে ফিরে যাই, তারপর কাল ভোরে ট্রেনে বেরিয়ে পড়ব। ময়নাগাছি হুগলি স্টেশনে নেবে গরুর গাড়ি করে যেতে হয়। ময়নাগাছি পৌঁছতে পৌঁছতে বেশ বেলা হয়ে গেল। জমিদার বাড়ির সেই অবস্থা না থাকলেও এখনো বাড়িটা আছে, জমি জায়গা এখনো কিছু আছে বিশেষ। একজন বৃদ্ধ নায়েব মশাই আছেন, তিনি এখনো জমি জায়গা দেখাশোনা করেন। শশী বলল, কিশোরী, তুমি খাওয়া দাওয়া করে বিশ্রাম করো, বিকেলে বাড়ির সকলের সঙ্গে আলাপ করিয়ে দেব। এই ঘটনার 20 দিন পর। বুঝলেন ঠাকুরমশাই, আমি 2 দিন থেকেও তো কিছুই বুঝতে পারলাম না। তারপর অফিসের ছুটিও নষ্ট হচ্ছে দেখে চলে এলাম। আপনি বোধহয় তারপরে গিয়ে উপস্থিত হলেন শশীভূষণের বাড়ি। অনেকদিন পর আমি আর কিশোরী তারানাথের মটলেনের বাড়িতে উপস্থিত হয়েছি। অফিসের কাজে এখন সাঁওতাল পরগনায় আছি। এখন কদিন ছুটিতে এসেছি। এখানে আসতে আসতে কিশোরীর মুখে তার বন্ধু শশীভূষণের কথা শুনছিলাম। শুনলাম শশীভূষণ চিঠি দিয়ে জানিয়েছে তার খোকার অন্নপ্রাশন নির্বিঘ্নে হয়ে গেছে। ঠাকুরমশাই এসে তাদের যে উপকার করেছেন তা সে কোনোদিনও ভুলবে না। পরে একদিন গিয়ে সে আবার ঠাকুরমশাইয়ের সাথে দেখা করে আসবে। কিশোরী খোকার অন্নপ্রাশনে উপস্থিত থাকতে পারেনি বলে সে দুঃখ প্রকাশ করছে। তারপর আর আমারও ঠাকুরমশাইয়ের কাছে আসা হয়নি, নানা ঝুট ঝামেলা। আজ গিয়ে শশীভূষণের বাড়িতে কি হলো সেই গল্পটা কিন্তু শুনতে হবে। তবে বুঝলে বিভূতি, একটা আফসোস রয়ে গেল। কি আফসোস? ঠাকুরমশাই যখন শশীর বাড়ি গিয়ে উপস্থিত হলেন তখন আমি চলে এসেছি। যদি ঠাকুরমশাইয়ের সাথে ওখানে উপস্থিত থাকতে পারতাম তাহলে বুঝতে পারতাম ঠাকুরমশাই কিভাবে কি করেন। এখন তো ওনার মুখ থেকে গল্পই শুনতে হবে আবার। আর সেই গল্প বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায়ও নেই।
এসব নানা কথা গল্প করতে করতে আমরা তারানাথের বাড়িতে এসে উপস্থিত হলাম। তারপর কিশোরী তারানাথকে শশীভূষণের চিঠির কথা বলল। সে আরও বলল, দুদিন শশীভূষণের বাড়ি উপস্থিত থেকেও কিছু দেখতে পায়নি। ঠাকুরমশাই সেখানে গিয়ে কি এমন করলেন যে সব সমস্যা মিটে গেল। তারানাথ প্রথমে চুপচাপ কিশোরী সব কথা শুনে গেল। তারপর কিশোরীর আনা পাসিংশ সিগারেট ধরিয়ে একটা টান দিয়ে বলল, আরে তোমরা দেখবে কি করে? তোমাদের কি দেখার চোখ আছে? আমি তো ওখানে গিয়েই গন্ধ পেয়েছি। হ্যাঁ, গন্ধ? কিসের গন্ধ? কেমন গন্ধ? কই, আমি তো কোনো গন্ধ পাইনি। তোমাদের তো আগেই বলেছি, কোনো অপদেবতা বা প্রেতাত্মা থাকলে আমি তার গন্ধ পাই। ওই বাড়িতে ঢুকেই আমি সেই গন্ধটা পেয়েছিলাম। তবে ওদের বাড়িতে যে ঘটনাটা ঘটেছিল তার মূল খুঁজতে গেলে ফিরে যেতে হবে ৩৫ থেকে ৪০ বছর আগে। জানো তো, কোনো ঘটনাই এই পৃথিবীতে এমনি এমনি ঘটে না, তার একটা কার্যকারণ থাকে। ৩৫-৪০ আগেকার ঘটনার কথা আপনি কি করে জানলেন? ওখানে কি কারোর মুখে শুনলেন? না, এখানেই শুনেছিলাম, মানে আমার বাড়িতেই আগেকার ঘটনা সম্পর্কে শুনে গেছিলাম, তাই ওখানে গিয়ে বিষয়টা সমাধান করা কিছুটা সহজ হয়ে গেছিল। এখানে বসে আপনি শশীভূষণের বাড়ির আগেকার ঘটনা সম্পর্কে জানলেন কি করে? মানে ধ্যান যোগে নাকি? তারানাথ কিশোরীকে কথার কোনো উত্তর দিল না, চুপচাপ সিগারেট টেনে যেতে লাগল। একটা ভালো গল্পের শুরুটাই যাতে নষ্ট না হয়ে যায় সেই ভয়ে আমি কিশোরীর দিকে একটু বিরক্তির দৃষ্টিতে তাকালাম। তারপরে বললাম, ঠাকুরমশাই, আপনি কিশোরীর কথা শুনবেন না তো? আপনি বলুন, শশীভূষণের বাড়ির আগেকার কথা কি জানলেন? আগেকার ঘটনা মানে আপনি কি বলতে চাইছেন? শশীভূষণের বাপ ঠাকুরদার কথা? তারানাথ সিগারেটের শেষ অংশটা ছাইদানি হিসেবে রাখা নারকেলের মালায় গুঁজে দিয়ে বলল, কিশোরী, তুমি যেদিন শশীভূষণকে নিয়ে আমার এখানে এসেছিলে তখন আমি বলেছিলাম, মনে আছে, যে আমি এখনই তোমাদের সাথে যেতে পারবো না, কারণ চারির শ্বশুর বাড়ি থেকে লোকজন আসবে। মনে আছে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। সেই জন্যই তো আপনি আমাদের সাথে গেলেন না। দেখো, আমার সম্বন্ধী ব্রজভূষণেরই জ্ঞাতি সম্পর্কে আত্মীয় স্বজন ছিল শশীভূষণের বাবা ঠাকুরদা। এই ব্রজভূষণের এক দাদা ছোটবেলায় শশীভূষণদের বাড়ি খুব যেতেন। তিনি বয়সে শশীভূষণের বাবার থেকে ছোট হলেও তার সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল, আর তার থেকেই শশীভূষণের বাবার কথা জানতে পারলাম। আসলে কথায় কথায় আমি শশীভূষণদের গ্রামের নাম তাকে বলেছিলাম, আর তখনই সব খবর বেরিয়ে এলো। অবশ্য আমি শশীভূষণের বর্তমান সমস্যা সম্পর্কে তাকে কিছুই জানাইনি। শশীভূষণের বাবার নাম ছিল চণ্ডীভূষণ। শশীভূষণ তার অনেক বেশি বয়সের সন্তান। শশীভূষণের বড়দা ছিলেন আসল জমিদার, কিন্তু তার ছিল 4টি কন্যা। তাদের একটি ছোট ভাইও ছিল, কিন্তু সে ছিল বাউন্ডুলে ধরনের, সংসার ধর্ম করেনি, যাত্রার দলের সাথে ঘুরে ঘুরে বেড়াতো। তো এই সব কারণে চণ্ডীভূষণ একদম সন্তানের জন্য পাগল হয়ে উঠেছিলেন, না হলে যে জমিদার বংশ লোপ পাবে। তো তিনি নানা যজ্ঞ করতেন। গিন্নিমায়ের গায়ে নাকি গয়নার চেয়ে মাদুলি তাবিজ বেশি ছিল। তো যে জ্ঞাতি ভাইয়ের কাছ থেকে সব কথা শুনছিলাম তার নাম হলো হরিধন বাবু। তো হরিধন বাবু শশীভূষণের বাবাকে বলতেন মেজবাবু। আসলে বড় ভাই আসল জমিদার হলেও মেজজনের দাপটি তো বেশি ছিল। তো মেজবাবু খুবই মজলিসি লোক ছিলেন প্রথম জীবনে, কিন্তু পরের জীবনে সম্পূর্ণভাবে পাল্টে যান তিনি। হরিধন বাবুর কথায় শেষ জীবনে মেজবাবু একদম পাগল হয়ে গিয়েছিলেন।
তিনি নাকি একজন মহিলাকে দেখতে পেতেন, আর সবসময় ভয় পেতেন সে বুঝি তার সন্তানকে নিয়ে যাবে। পাছে সেই মহিলা তার সন্তানকে নিয়ে যায়, তিনি কখনোই ঘর থেকে বেরোতেন না। তিনি ছেলেকে, আর তার শোবার ঘরে একটা সিন্দুক ছিল, সেটা আগলে ঘরে বসে থাকতেন। গিন্নিমা একজন নায়েব মশাইয়ের সাহায্যে সংসার চালাতেন। মেজবাবু ওইভাবে বেশি দিন আর বাঁচেননি। শশীভূষণের জন্মের 2 বছরের মধ্যেই মারা যান। আসলে শশীভূষণের জন্মের আগের কিছু ঘটনা ঘটেছিল। মেজবাবু ও গিন্নিমা সন্তান কামনায় তীর্থে বেরিয়েছিলেন একবার। কাশীধামে বাবা বিশ্বনাথের কাছে হত্যে দিয়ে সারাদিন কাটালে নাকি সন্তান হতে পারে। বাবা নাকি এই রকম কাউকে কাউকে দয়া করেছেন। এই ধরনের কথা তারা গ্রামের লোকের কাছে শুনেছিল। কিন্তু কাশীর গঙ্গার ধারে শ্মশানে গিয়ে মেজবাবু পড়লেন এক কাপালিকের পাল্লায়। সেই কাপালিক তাকে কি বুদ্ধি দিল জানি না, মত বদল করে তারা ফিরে এলেন বাড়িতে 15 দিনের মধ্যে, অথচ তাদের সেখানে 1 মাস থাকার কথা ছিল। আমি তাকে বাধা দিয়ে বললাম, আচ্ছা আপনি এত কথা জানলেন কি করে হরিধন বাবু? আমিও তো তাদের সাথে তীর্থে গিয়েছিলাম। ওই যে বললাম না, আমার সাথে মেজবাবুর বন্ধুত্বর মতন সম্পর্ক ছিল, আর গিন্নিমাও আমাকে ভরসা করতেন। মেজবাবু কাশীর শ্মশানে গিয়ে বসে থাকতেন, মদও ধরেছিলেন। এইসব দেখে গিন্নিমা আর কাশীতে থাকতে ভরসা পেলেন না। তাছাড়া তিনি নাকি কোথা থেকে শুনেছিলেন বাবার কাছে হত্যে দিয়ে পড়ে থাকলে সন্তান তার আসতে পারে, কিন্তু সেটা হয়তো অন্য কারোর প্রাণের বিনিময়। গিন্নিমা ছিলেন সতী লক্ষ্মী। তিনি আমাকে বললেন, বাড়ি চলো ঠাকুরপো, এভাবে সন্তান নেবার আমার দরকার নেই। আমরা ফিরে এলাম, কিন্তু শ্মশান আর মদের নেশা মেজবাবুকে ছাড়ল না। তিনি এবার গাঁয়ের নদীর ধারে যে শ্মশান, সেখানে যেতে শুরু করলেন। আমি নিজের চোখে দেখেছি, হ্যাঁ, শীতের রাতে মেজবাবু খালি গায়ে একটা লাল কাপড় পরে শ্মশানের দিকে হেঁটে যাচ্ছেন। একদিন তিনি বাড়ি ফিরলেন না। গিন্নিমা চোখের জল ফেলে তাকে শ্মশানের থেকে ফিরিয়ে আনতে বললেন। আমি তাকে ফিরিয়ে আনতে গিয়ে দেখি সেখানে একটা বট গাছের তলায় যে ছোট্ট একটা মন্দির ছিল মা কালীর, সেখানে তিনি বেহুশের মতন পড়ে আছেন। পাশেই মা গঙ্গা বয়ে যাচ্ছে আপন গতিতে। সমস্ত বিশ্ব চরাচর যেন নিস্তব্ধ ঘুমন্ত। বহু কষ্টে সেদিন মেজবাবুকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছিলাম। তিনি যেন আর নিজের মধ্যে ছিলেন না, অন্য কেউ যেন তাকে চালিত করছে। গিন্নিমা মেজবাবুকে অনেক বোঝাবার চেষ্টা করলেন। বললেন যে এভাবে সন্তান পাবার চেষ্টা করতে হবে না, তার থেকে পোষ্যপুত্র নেওয়া ভালো। কিন্তু মেজবাবু পোষ্যপুত্র নিতে চাইলেন না। তাতে নাকি জমিদার বংশ নষ্ট হয়ে যাবে। সেই কাশীর কাপালিকি গ্রামে শ্মশানে এসেছিল নাকি গঙ্গার ধারের অন্য কোনো এক কাপালিকের কবলে পড়েছিলেন মেজবাবু, তা কে জানে। তার নামে যেসব জমি থেকে খাজনা আসতো, সেই সব অর্থ তিনি অকাতরে ব্যয় করতে লাগলেন সেই কাপালিকের পেছনে। গঙ্গার ধারে ছোট্ট মন্দিরটাকে তিনি শ্বেত পাথরের একটা বড় মন্দির বানিয়ে দিলেন। বড়বাবু এইসব দেখে মেজবাবুকে বিষয় সম্পত্তির থেকে আলাদা করে দিলেন। মেজবাবুর মদের নেশা উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগলো। তিনি রাত্রিরে ঘন্টার পর ঘন্টা ওই শ্মশানে কাটাতেন। এই নিয়েই আমার সঙ্গে তার একদিন বিবাদ বাঁধল। তখন আমাকে ওই বাড়ি থেকে বিদায় নিতে হলো। শশীভূষণের অন্নপ্রাশনের সময় গিন্নিমা বারবার করে চিঠি লিখেছিলেন আসার জন্য, তাই গিয়েছিলাম। তবে সেই অন্নপ্রাশনের দিন কোথা থেকে এক ভিখারিনী মেয়ে এসে খোকাকে গিন্নিমার কোল থেকে কেড়ে নিতে চাইছিলেন। বলছিলেন এই খোকা নাকি তার খোকা। মেজবাবুর লোকজন তাকে সরিয়ে দেয়। এরপরে আমি আর একবার তাদের বাড়ি গিয়েছিলাম মেজবাবুর মৃত্যুর পর। গিন্নিমা বহু কষ্টে ওই ছেলেকে একা হাতে মানুষ করে তোলেন। জমিদারি বলতে যা বোঝায় তা তাদের আর কিছু ছিল না। বড়বাবুর মৃত্যুর পর তার 4 মেয়ের মধ্যে সম্পত্তি ভাগাভাগি হয়ে যায়। আর মেজবাবু তো নিজেই বিষয় সম্পত্তির অনেকটা নষ্ট করে ফেলেছিলেন। গিন্নিমাও এখন মারা গেছেন। তবে একটাই সান্ত্বনা, যে শশীভূষণ শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে।
হরিধন বাবুর থেকে এই পর্যন্ত জানা গিয়েছিল, কিন্তু এর মধ্যেও একটা ফাঁক ছিল। মেজবাবু যে কাপালিকের কাছে যেত, কি ধরনের তন্ত্রক্রিয়া তারা করত সেটা জানা গেল না। শশীভূষণের জন্মের মধ্যে একটা রহস্য রয়েছে, সেটা আমি বুঝতে পারছিলাম। তো যাই হোক, শশীভূষণকে কথা দিয়েছিলাম তার বাড়ি যাব, তাই গেলাম। সেখানে ঢুকতেই একটা ভ্যাপসা দুর্গন্ধ আমি পেয়েছিলাম। তোমাদের তো আগেই বলেছি সেটা। তো আমি অনুমান করেছিলাম কোনো প্রেতাত্মা ওই বাচ্চাটির কাছে আসতে চাইছে। কিন্তু কেন সে আসতে চাইছে? সাদা কাপড় পরা মহিলাটিকে দেখে শশীভূষণের স্ত্রী ভয় পাচ্ছে, কিন্তু বাচ্চাটি ভয় পাচ্ছে না। সে বেশ আনন্দেই রয়েছে তার কোলে শুয়ে। বাচ্চারা একমাত্র তার মায়ের কোলে নিশ্চিন্ত মনে আনন্দে থাকে। তো তাহলে মহিলাটি কি ওই বাচ্চাটির মা ছিল মৃত্যুর আগে? শশীভূষণের স্ত্রীও একদিন বলেছিল ওই মহিলাটি খোকাকে তার খোকা বলে দাবি করছিল। তো এইসব নানা প্রশ্ন আমার মনে ঘোরাফেরা করছিল। মনে পড়ে গেল হরিধন একটা কথা বলেছিল, শশীভূষণের অন্নপ্রাশনের সময় এক ভিখারিনী মহিলা শশীভূষণকে তার মায়ের কোল থেকে কেড়ে নিতে চেয়েছিল। সেই পুরনো ঘটনার যোগসূত্র আমি এখন কি করে বার করব? একদিন শ্মশান থেকেও ঘুরে এলাম। সেখানে একটা মন্দির রয়েছে ঠিকই, কিন্তু কোনো কাপালিক বা সাধক কেউই নেই। আমি যাবার পর একদিন শশীভূষণ আমাকে এসে বলল, কাল রাত্রে নাকি সেই মহিলা আবার এসেছিল। এখন নাকি সে ঘন ঘন আসছে, এমনকি ঘরের মধ্যে অন্য কেউ থাকলেও তাকে দেখা যাচ্ছে। ঘরের কোণে এসে সে দাঁড়িয়ে থাকছে, তার স্ত্রী দেখতে পেয়েছে। যদিও এখন তার স্ত্রী ঘরে কখনোই একা থাকে না, কোনো না কোনো দাসী তার সাথে থাকে, কিন্তু দাসী বা অন্য কেউই কিন্তু তাকে দেখতে পায় না। তো একদিন আমি তাকে দেখতে গেলাম। শিশু আর মায়ের ঘরে একজন পুরুষ মানুষ হয়ে সবসময় তো আমি উপস্থিত থাকতে পারি না, সেটা শোভনও নয়। তবুও একদিন সন্ধ্যে থেকে রাত অবধি বসে থেকে ঘরের কোণে সাদা মতো আবছা কিছু একটা দেখলাম, কিন্তু ভালো করে দেখতে না দেখতেই সে মিলিয়ে গেল। বুঝলাম এভাবে হবে না। চন্দ্রদর্শনের কথা ভাবছিলাম। পুরনো ঘটনা জানার একটা উপায় হলো চন্দ্রদর্শন, কিন্তু চন্দ্রদর্শনের একটা পরিবেশ লাগে, মনোসংযোগ করতে হয়। এই চন্দ্রদর্শনের কথা তোমাদের তো আগেই বলেছি। হ্যাঁ, সে তো শুনেছি আগে। ওই জিন পরীরা আসে বলেছিলেন বটে। তাহলে কি আপনি চন্দ্র দর্শন করেই আগের ঘটনা জানলেন? আরে না না, এবারে একটা অদ্ভুত ভাবে আমি আগের সমস্ত ঘটনা জানতে পারলাম, সেটাই বলছি। দাঁড়াও হুকোটা নিয়ে আসে। বুঝলে না, তোমাদের এই সিগারেটের একটা আমেজ আছে ঠিকই, কিন্তু আমার আবার একটু তামাক না টানলে চলে না। তা চা আরেকবার হবে নাকি? হ্যাঁ, না ঠাকুরমশাই, চা থাক। আমার আবার একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আসলে এখন বাইরে থাকি, তো যখন বাড়িতে আসি ছেলেমেয়েরা আশা করে যে আমি তাদের সঙ্গে সময় কাটাবো। গল্প শেষ করে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। হ্যাঁ, ততক্ষণ তারানাথ ভিতরে চলে গেছে। আমরাও বাইরে গিয়ে একটু কাঁচি সিগারেট টেনে এলাম। তারানাথ ফিরে এসে হুঁকো হাতে করে বলল, আসলে হুঁকো থেকে তামাক টেনে যে আমেজ পাওয়া যায়, সিগারেট থেকে তা পাওয়া যায় না, বুঝতে পারলে? এই যে একটা কড়া স্বাদ, গুড়ুক গুড়ুক শব্দ, দারুণ আমেজ এনে দেয়। হ্যাঁ, আর সিগারেটটা কি টানলাম আর শেষ হয়ে গেল। তাহলে বুঝলে বিভূতি, এবার থেকে ঠাকুর মশাইয়ের জন্য ভালো তামাক নিয়ে আসবো, কেমন? পাসিং শো আনার তো আর কোনো দরকার নেই মনে হচ্ছে। না কি বলছো? পাসিং শো না হলে আমাদের আড্ডাই জমবে না। এখন ঠাকুরমশাই আপনার গল্পটা শেষ করুন। হ্যাঁ, কি বলছিলাম যেন? ও হ্যাঁ, শ্মশানের প্রতি আমার যে একটা আকর্ষণ আছে তা তো তোমরা জানো। আর গঙ্গার ধারের ওই শ্মশানটা আমাকে সত্যিই আকর্ষণ করেছিল।
তখন সন্ধ্যা নেমে এসেছে। মন্দিরের চাতালে আমি বসেছিলাম। সন্ধ্যার সময় পাখিরা সব ওই বটগাছে ফিরে এসেছে। চারিদিকে কিচিমিচি আওয়াজ। সমস্ত দিনের শেষে ঘরে ফিরে পাখিরা যেন এওর খোঁজ খবর নিচ্ছে। সামনে গঙ্গা, গঙ্গা থেকে একটা মৃদু মন্দ বাতাস বয়ে আসছে। বেশ বেশ মোলায়েম, শান্ত পরিবেশ। দেখো, কেউ যদি মনের মধ্যে শ্মশানের বিভীষিকাকে জাগিয়ে রাখে সেটা আলাদা কথা, কিন্তু শ্মশানের মতো শান্ত জায়গা আর কোথাও নেই। মানুষের সব সুখ দুঃখ, আশা নিরাশার এখানে সেই সমাপ্তি ঘটে যায়। এই নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যায়। হ্যাঁ, যা বলছিলাম, তখন সূর্য অস্ত গেছে। আকাশের গায়ে রঙের খেলা। গঙ্গার জলের উপরও সেই রঙিন আলো চিকচিক করছে। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো। চারিদিক অন্ধকার। অন্ধকারেরও একটা নিজস্ব রং আছে। কখনো সে ধূসর, কখনো সে গাঢ় কালো। গঙ্গার উপারে গাঢ় কালো ছায়া নেমে এসেছে, কিন্তু জলের হলদেটে রং এখনো দৃষ্টিগোচর হচ্ছে। গঙ্গার জল পাড়ে এসে পড়ছে ছলাৎ ছলাৎ করে। কিছুটা দূরে কে একজন যেন দাঁড়িয়ে আছে, চোখে পড়ল। গায়ে ময়লা কাপড় জড়ানো, মাথার চুলগুলো এলোমেলো। পাগল টাগল হবে বোধহয়। পাখির ডাক আস্তে আস্তে কমে আসছে। চারদিকে নেমে আসছে একটা জমাট নিস্তব্ধতা। গঙ্গার ঠান্ডা হাওয়ায় কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ দেখি সামনে দাঁড়িয়ে শ্মশানের সেই পাগলি, মাতু পাগলি। সে একটা পাথর নিয়ে আমার দিকে ছুড়ল। আমি চমকে উঠলাম। পাথরটা আমার পায়ে এসে লাগলো। আমি উঠে বসলাম। সেই একটা ময়লা কাপড় সারা গায়ে জড়ানো, মাথার চুল জট পাকানো। সে আমার দিকে এগিয়ে এসে বলল, এখানে কেন এসেছিস? যা, চলে যা, দূর হয়ে যা এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, চলে তো যাবই, কিন্তু মনে যে আমার অনেক প্রশ্ন, আর সেই প্রশ্নের উত্তর পাচ্ছি না বলেই তো এখানে এসে বসেছি। তুই যেখানে এসে উঠেছিস না, ওই বাড়িতে পাপ আছে, পাপ। এই শ্মশানেও পাপ আছে। বলি হয়েছিল একদিন এই শ্মশানে। হ্যাঁ হ্যাঁ, বলি হয়েছিল একদিন। ওই বাড়িতে একজন মাকে মেরে ফেলা হয়েছিল। ওই বংশ ধ্বংস হবেই, কেউ বাঁচাতে পারবে না। তুইও পারবি না। ওদেরকে বল এখান থেকে চলে যেতে। তুইও চলে যা, যা যা যা, চলে যা। মাতু পাগলি যেমন এসেছিল তেমনি যেন হঠাৎই হাওয়ায় মিলিয়ে গেল। আধো ঘুম আধো জাগরণের মধ্যে দেখতে পেলাম একটা শিশু খিলখিল করে হাসতে হাসতে এগিয়ে আসছে, আর একটা শিশু অন্ধকার রাতে মাটিতে পড়ে ছটফট করছে। তার কান্না অন্ধকার রাতে ছড়িয়ে পড়ছে চারিদিকে। ভোরের হাওয়ায় শীত শীত করছিল। ঘুমটা ভেঙে গেল। এদিক ওদিক তাকিয়ে বুঝতে পারলাম যে শ্মশানের মন্দিরের চাতালে ঘুমিয়ে পড়েছিলাম। দেখলাম আরো দু একজন ঘুমিয়ে, ওই ভবঘুরে ধরনের হবে। মনে পড়ে গেল মাতু পাগলির কথা। তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম? কিন্তু মাতু পাগলির কথাগুলো এত স্পষ্ট। অনেকক্ষণ ধরে মাতু পাগলির কথাগুলো ভাববার চেষ্টা করলাম। আস্তে আস্তে মাথাটা অনেক পরিষ্কার হয়ে এলো। তখনকার দিনে সন্তান কামনায় শিশু বলি দেওয়ার প্রচলন ছিল। হয়তো শশীভূষণের বাবা কোনো কাপালিকের পাল্লায় পড়ে কোনো শিশুকে বলি দিতে চেয়েছিলেন। হয়তো কোনো মায়ের সন্তানকে তিনি
কেড়ে নিয়েছিলেন। হঠাৎই মনে হলো যে মহিলাকে খোকার কাছে দেখা যাচ্ছে সেই মহিলার সন্তানকেই চণ্ডীভূষণ কেড়ে নেননি তো? তাই হবে, তাই হয়তো সে নিজের মৃত্যুর পর তার সন্তানকে নিতে এসেছে। কিন্তু কিন্তু তাহলে শশীভূষণের ছেলেকে বাঁচাবো কি করে? মায়ের সঙ্গে সন্তানের নাড়ির টান মৃত্যুর পরেও তো সেই টান যায় না। কিন্তু সে যে এখন প্রেতাত্মা, তার অতৃপ্ত আত্মা চারপাশে ঘুরে বেড়ালে শিশুটির তো ক্ষতি হতে পারে। এই সব নানা কথা ভাবতে ভাবতে শশীভূষণের বাড়ির দিকে হাঁটা দিলাম। সে আমাকে না দেখে হয়তো চিন্তা করছে। আচ্ছা, তারপর কি হলো? শশীভূষণের সমস্যাটা মিটলো কি করে? আসলে আমার আরো কিছু জিনিস জানার ছিল। যে মহিলাটির প্রেতাত্মা দেখা যাচ্ছে সে আসলে কে? শেষে ঠিক করলাম যোগ ও ক্রিয়ার মাধ্যমে ওই প্রেতাত্মার থেকেই আমাকে জানতে হবে আসল ঘটনা। এছাড়া কোনো উপায় নেই, কারণ সেই সময়কার কেউই এখন জীবিত নেই যে তার থেকে আমি সবকিছু জানব। তাহলে কি প্ল্যান চেট করে আত্মা নামালেন? না হে না, তোমরা যাকে প্ল্যানচেট বলো এটা তা নয়। যে বিশেষ যোগ ও ক্রিয়ার মাধ্যমে পুরো ঘটনার ছবি চোখের সামনে তুলে ধরা যায় তাকে বলে চন্দ্র দর্শন। শশীভূষণকে বলে একটা ঘর চেয়ে নিলাম এবং বলে দিলাম কেউ যেন সেই ঘরে প্রবেশ না করে। গভীরভাবে মনোসংযোগ করে সেই মহিলার কথা ভাবতে লাগলাম। কিছুক্ষণ পরে এক অল্প বয়সী দুঃখিনী ভিখারিনীর মুখ ভেসে উঠল। অনেক দূর থেকে যেন তার কথা ভেসে আসছে। আমি শুনতে পেলাম সে বলছে, আমার বড় কষ্ট, আমার বড় কষ্ট। সে আমার ছেলেকে কোল থেকে কেড়ে নিয়ে মেরে ফেলেছে। তার নিজের সন্তান ছিল না, তাই আমার সন্তানকে কেড়ে নিল। তারপর আমাকেও মেরে ফেলল। অনেক দূরে একটা জায়গায় আমাকে পুঁতে দিল। আমার বাচ্চাকে ও নিল কেন? আমার তো কেউ ছিল না। আমি ছিলাম ওদের বাড়িতে আশ্রিতা এক দুঃখিনী, তাই ওরা আমার উপরেই অত্যাচার করতে পারল। গিন্নিমা তার ছেলের গলায় একটা কবচ পরিয়ে দিয়েছিল, তাই সেই ছেলের কাছে আমি আসতে পারতাম না। এখন তো গিন্নিমা নেই, তাই আমি এই ছেলেকে নিয়ে যাব। সেই ছেলের মুখে ভাতের দিনে আমাকে ওরা মেরে ফেলেছিল। আর এই ছেলের মুখে ভাতের দিনে আমি ওকে ঠিক নিয়ে যাব। কেউ আটকাতে পারবে না, কেউ না। কেন মা? একজন মাকে কেন সন্তান হারা করবে? এই নতুন সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এর জীবনকাল শেষ হলে ও ঠিক পরলোকে তোমার সাথে গিয়ে মিলবে। এখন একে ছেড়ে দাও মা, ছেড়ে দাও। না না, ওকে আমি নিয়ে যাবই। ও আমার সন্তান, আমার আমার। এই বলে সে চলে গেল। আমি অনেকক্ষণ ধরে ওই ঘরে বসে থাকলাম। একজন মায়ের অতৃপ্ত আত্মাকে তুষ্ট করা তো সহজ কাজ নয়। খোকার অন্নপ্রাশনের দিনে কিছু একটা সে ঘটাবেই। শশীভূষণের সাথে দেখা হলে সে জিজ্ঞেস করল, কিছু উপায় হলো ঠাকুরমশাই? মানে কাল বাদ পরশুই তো খোকার অন্নপ্রাশন। হবে হবে, ঠিক একটা উপায় হবে, তুমি চিন্তা করো না। শোনো, আমার কয়েকটা জিনিস লাগবে, আমি তোমাকে ফর্দ করে দিচ্ছি। আর হ্যাঁ, অন্নপ্রাশনের দিনে যে হোম হবে সেখানে আমিও উপস্থিত থাকব তোমাদের ওই পুরোহিতের সাথে। কেমন? সে তার মতোই যাগযজ্ঞ করবে, সেই সঙ্গে আমিও বিশেষ কিছু ক্রিয়া করব। এখন আলাদাভাবে যজ্ঞ করার আর সময় নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো সেই ভালো।
অনুষ্ঠান বাড়ি, আত্মীয় স্বজন আসতে শুরু করেছে। এখন আলাদাভাবে যজ্ঞটজ্ঞ করতে গেলে তাদের মনে হয়তো কোনো সন্দেহ আসবে। আমি করলাম কি, খোকার জন্য একটা কবচ বানাতে শুরু করে দিলাম, যাতে করে কোনো প্রেতাত্মা তার কাছে না আসতে পারে। কিন্তু এই কবচ বানানোটা সহজ কাজ ছিল না। এ তো যে সে প্রেতাত্মা ছিল না, এ ছিল খোকার মা। মা তার সন্তানের কাছে আসার জন্য যে কোনো বন্ধন ছিন্ন করতে পারে। এই কবচটা বানাতে আমাকে তাই বেশ বেগ পেতে হলো। আবার শ্মশানে যেতে হলো কয়েকটা জিনিসের জন্য। কি কি জিনিস দিয়ে সেই কবচ বানিয়েছিলাম সেসব তোমাদের বললে তোমরা বিশ্বাসও করবে না, তাই তার বিশদ বিবরণে আমি যাচ্ছি না। কবচ তৈরি হয়ে গেলে গঙ্গা জলে দাঁড়িয়ে মন্ত্র পড়ে সেটাকে শোধন করে খোকাকে পরিয়ে দিলাম। সারা দিন এইসব নিয়ে ব্যস্ত থাকতে গিয়ে একটা জিনিস ভুল করে ফেলেছিলাম, আর সেটা বুঝতে পারলাম রাত্রে। কেন, কি ঘটলো রাত্রে? মানে ভয়ঙ্কর কিছু? খোকার কিছু বিপদ হলো না তো? না না, খোকার কিছু হয়নি, সে তার মায়ের কাছে সুরক্ষিতই ছিল। কিন্তু রাত্রে ভয়ঙ্কর এক ঝড় উঠল, অথচ সেরকম কোনো মেঘ কিন্তু ছিল না। বাইরের উঠোনে মেরাব বাঁধা হয়েছিল, লোকজন খাওয়ার জন্য জিনিসপত্র আনা হয়েছিল, সেগুলো সব জমা করা ছিল বাইরে। রাত্রে ঝড়ের কি দাপট, সব যেন উড়িয়ে নিয়ে যাবে। শোঁ শোঁ আওয়াজ, আর সব দরজা জানলায় সে কি ধাক্কা। সকালে উঠে দেখি সব হুলুস্থুল কাণ্ড। মেরাব ভেঙে পড়েছে, জিনিসপত্র যেন কে টান মেরে ছুঁড়ে ফেলে দিয়েছে। সব দেখে শুনে শশীভূষণ তো মাথায় হাত দিয়ে বসে পড়ল। আমি সবই বুঝতে পারলাম, কিন্তু শশীকে কিছু আর বললাম না। শশীর অবস্থা দেখে খারাপ লাগছিল। আমারই ভুলে এটা হয়েছে। আমি খোকার সুরক্ষার জন্য বেশি ব্যস্ত হয়ে উঠেছিলাম। খোকাকে কবচ দিয়েছিলাম বলে তার কাছে প্রেতাত্মা আসতে পারেনি, কিন্তু সে যথাসাধ্য চেষ্টা করেছে খোকার কাছে আসার। দরজা জানলা ভাঙার চেষ্টা করেছে, ঝড়ের মাধ্যমে বাইরেও ভাঙচুরের চেষ্টা করেছে। না না না, আমার উচিত ছিল গৃহবন্ধন করা, কিন্তু সেটা আমি করিনি। আজই যদি গৃহবন্ধন না করি তাহলে অন্নপ্রাশনের অনুষ্ঠান পণ্ড হওয়ার আশঙ্কা আছে। আমি শশীকে বললাম, দেখো, যা হওয়ার তো হয়েছে। শোনো শোনো, এত ভেঙে পড়ো না, আর যাতে এরকম কিছু না হয় তার ব্যবস্থা আমি করছি, বুঝতে পারলে? লোক ডেকে এগুলো আবার ঠিক করার ব্যবস্থা করো। শশী চলে গেলে আমি আবার গঙ্গার ধারে গেলাম। সেখান থেকে জল নিয়ে এসে মন্ত্র পড়ে আমি গৃহবন্ধনের ব্যবস্থা করলাম। তারপরে অবশ্য সবকিছু ঠিকঠাকই হলো। শুধু অন্নপ্রাশনের আগে হোমযজ্ঞের সময় আমি বিশেষ কিছু ক্রিয়া সম্পাদন করলাম। শশীদের কুলপুরোহিত এসব দেখে একটু আশ্চর্য হলেও মুখে কিছু বললেন না। শশী অবশ্য তাকে আগেই বলে রেখেছিল এই বিষয়ে। পরের দিনই আমি বেরিয়ে পড়লাম। যাবার আগে শশীকে বললাম, তুমি নিশ্চিন্তে থাকো, আর কিছু হবে না। তবে তোমাকে একটা পরামর্শ দিই, তোমার পক্ষে যদি সম্ভব হয় এই বাড়িঘর বিক্রি করে তুমি শহরে চলে যাও। কারণ তোমাদের এই বাড়িতে একটা অশুভ ছায়া আছে, সেটা তোমার জন্মের আগে থেকেই আছে। কিছু মনে করো না, তোমার বাবা এমন কোনো ঘটনা ঘটিয়েছিলেন যার প্রভাব তোমাদের ওপর পড়ছে। এই অশুভ ছায়া সম্পূর্ণভাবে দূর করা আমার পক্ষেও সম্ভব নয়। এই বাড়িতে একটা মৃত্যুর ঘটনা ঘটেছিল, কিন্তু তার জন্ম পরিচয় বৃত্তান্ত তোমরা কেউ জানো না, যে গয়ায় গিয়ে পিণ্ডদান করে আসবে। তাই আমার এই পরামর্শ, তুমি এখানে আর থেকো না। এখন এটা মানা বা না মানা সম্পূর্ণ তোমার ব্যাপার। তোমরা এখনকার দিনের ছেলে, এসবে হয়তো বিশ্বাস করো না। সে ঠিকই, আমি এসবে সত্যি বিশ্বাস করতাম না, কিন্তু কিছু ঘটনা পরম্পরা মিলিয়ে দেখছি আপনি ঠিকই বলেছেন। আমাদের অংশের বিশেষ কিছু আর নেই, এই বাড়ি আর অল্প কিছু জমি জমা আছে। বাকি সবই তো মামলা মোকদ্দমায় গেছে, এমনকি জেঠুদের অংশ তাই। আর কাকার তো কোনো খোঁজই নেই।
আমি বাবার সম্পর্কে কিছু কিছু কথা মায়ের থেকে শুনেছি। শেষ বয়সে নাকি তার মাথা ঠিক ছিল না। বেশ বেশ, আপনার পরামর্শ আমি মনে রাখব। আপনি আমাকে আশীর্বাদ করবেন যেন সব বিপদ কাটিয়ে উঠতে পারি। তাকে আশীর্বাদ করে তারপর আমি চলে এলাম। এখন সে ভালো আছে সেটা তোমার মুখ থেকে শুনে খুব নিশ্চিন্ত হলাম, বুঝলে? তবে গল্প এখানেই শেষ, এখন ওঠা যাক। এই চলো হে কিশোরী। আচ্ছা ঠাকুরমশাই, আপনি ওই যে বলির কথা বলছিলেন, তা সেটা কি সত্যিই হতো তখনকার দিনে? মানে মানুষ কি এতটা নিষ্ঠুর হতে পারতো? হ্যাঁ, এটা তুমি কি বললে কিশোরী? খবরের কাগজ খুললে তুমি কি খুনের ঘটনা পাও না? হ্যাঁ সে পাই, কিন্তু এই বলি দেওয়ার ঘটনাটা আমার ঠিক কেন জানি না বিশ্বাস হয় না। দেখো, শশীভূষণের বাবা সত্যি ওই মহিলার সন্তানকে কেড়ে নিয়ে কাপালিককে দিয়ে দিয়েছিল কিনা সে কথা কখনোই আর জানা যাবে না। হয়তো শশীভূষণের মা স্বাভাবিকভাবেই সন্তান গর্ভে ধারণ করেছিল। তবে তুমি বলি নিয়ে যে কথাটা বললে সেটার সম্পর্কে আমি এটুকু বলতে পারি, গ্রামে গঞ্জে তখন এ ধরনের অনেক কিছুই ঘটত। কোথায় কি হচ্ছে না হচ্ছে ব্রিটিশ পুলিশ সবসময় তার খোঁজই পেত না। আর তন্ত্র সাধনায় আরো বেশি শক্তিশালী হওয়ার জন্য কিছু কিছু কাপালিকরা রক্ত পূজায় বিশ্বাস করত। এইরকম কাপালিক আমি দেখেছি। তারা মানুষের ক্ষতি করার জন্যই গ্রামে গঞ্জে আসত। আর একটা কথা, জমিদার বাড়িতে আশ্রিত থাকতো যেসব মহিলা, তাদের কারো কারো কপালে যে চরম দুর্ভোগ নেমে আসতো সেটাও অস্বীকার করা যায় না। হ্যাঁ সেটা ঠিকই, তবে আসল ঘটনাটা যে কি ঘটেছিল তা তো কোনোদিনই জানা যাবে না। যাকে এখন শশীভূষণ ভালো থাক, এটাই আমরা চাই। শশীভূষণ ভালোই থাকবে, কারণ তার মা ছিলেন সতীলক্ষ্মী। মায়ের জন্যেই বাপের পাপ শশীভূষণকে তেমনভাবে স্পর্শ করতে পারেনি। ওই সন্তান হারা মা যেমন মৃত্যুর পরেও তার সন্তানের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, তেমনি শশীভূষণের মাও তাকে সব বিপদ থেকে রক্ষা করবে। দূর থেকে হলেও তার কল্যাণ স্পর্শ শশীভূষণকে ছুঁয়ে থাকবে সব সময়, বুঝতে পারলে? কয়দিন ধরে খুবই বৃষ্টি পড়ছে, আর এই কলকাতা শহরের কিছু কিছু জায়গায় যেন পুকুর বা জলাশয় হয়ে উঠেছে। বিকেলের দিকে একটু বৃষ্টিটা ধরে এসেছিল, তাই ভাবলাম ছাতাটা নিয়ে বেরিয়ে পড়ি মর্টলেনের তারানাথ তান্ত্রিক বাড়ির উদ্দেশ্যে। যেমন ভাবা তেমনই কাজ। স্ত্রী অবশ্য একটু মৃদু আপত্তি করেছিল, কিন্তু ফিরে এসে সেটা সামাল দেওয়া যাবে এই ভেবে তখনকার মতন তার কথার কিছু উত্তর দিলাম না। আসলে সেই সকাল থেকে একঘেয়ে বৃষ্টির মধ্যে ঘরে বন্দি থেকে একদম বিরক্ত হয়ে উঠেছিলাম। আর তাছাড়া রবিবারের বিকেল মানেই তারানাথের বাড়ির অলৌকিক গল্পের আসরটা আমাকে কেমন যেন টানে। তার উপরে বৃষ্টির বিকেল হলে তো কোনো কথাই নেই। বাইরে বৃষ্টির রমঝমে শব্দ, আর ভেতরে আধো অন্ধকার পরিবেশে অলৌকিক কোনো গল্প যেন গা ছমছম একটা পরিবেশের সৃষ্টি করে। তার সঙ্গে তারানাথের গল্প বলার পটুতা আমাদের চোখের সামনে একটা যেন রহস্যময় জগতের ছবি তুলে ধরে। একের পর এক দৃশ্যপট আমাদের চোখের সামনে যেন উন্মোচিত হতে থাকে, আর আমরা কখন যেন নিজেরাই সেই অলৌকিক জগতে প্রবেশ করে যাই। এই পরিবেশের অমোঘ আকর্ষণ কি উপেক্ষা করা যায়? যাই হোক, রাস্তায় এখনো জল জমে আছে এবং ট্রাম বন্ধ, তাহলে হন্টন ছাড়া গতি নেই। মর্টলেনের মধ্যে প্রবেশ করতে গিয়ে দেখলাম বেশ জল জমে আছে। কি আর করা যাবে, ধুতিটা গুটিয়ে জলের মধ্যে দিয়ে ছপাত ছপাত করে হাঁটতে হাঁটতে দেখলাম আমার আগে আগে কে যেন একইভাবে হেঁটে যাচ্ছে। বুঝতেই পারলাম যে সে ব্যক্তিটি আমার বন্ধু কিশোরী সেন ছাড়া আর কেউ নয়। তার আর আমার ছাড়া
কার এমন দায় পড়েছে যে এই বৃষ্টির মধ্যে জল মারিয়ে তারানাথের বাড়ির দিকে যাবার? অবশ্য তারানাথের কাছে কোষ্ঠী বিচার করতে কেউ কেউ আসে, কিন্তু এই বৃষ্টিতে খুব বিপদে না পড়লে কেউ বাড়ি থেকে বেরোয় না। যাই হোক, শেষমেশ জলপথে হাঁটা আমাদের সমাপ্ত হল। আমি পৌঁছবার আগেই অবশ্য তারানাথের দরজায় কড়া নেড়েছে কিশোরী। দরজা খুলেই তারানাথের চোখ পড়ল কিশোরীর পিছনে আমার উপর। সে হেসে বলল, আরে আরে কি আশ্চর্য, মানিক জোড়ের আরেক জোড় দেখি পিছনে পিছনে হাজির হয়ে গেছে। হ্যাঁ, এসো 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 এসো, ভেতরে এসো ভেতরে এসো। ভিজলে? হ্যাঁ, নাও নাও, মাথাটা মুছে ফেলো। এই কথা বলে তারানাথ হাঁক পেড়ে চারিকে ডেকে একটা গামছা আনতে বলল। চারি গামছা আর একটা বালতি করে জল নিয়ে এলো, আর আমরা পা ধুয়ে ভেতরে ঢুকে গামছা দিয়ে মাথা মুছে ফেললাম। আমরা আস্তে আস্তেই আবার টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছিল। তারানাথ চারিকে একবার চা আর তেল মাখা মুড়ি আনতে বলে দিল। আমি তক্তপোষের ওপরে বসে কিশোরীকে বললাম, আরে আজ তো তেলে ভাজা আনতেই পারলাম না। তা কিশোরী, তুমি কি ঠাকুরমশাইয়ের জন্য পাসিংশ আনতে পেরেছ, নাকি আজ একেবারেই খালি হাতে এলে? কিশোরী তার পাঞ্জাবির পকেট থেকে একটা পাসিংশ সিগারেটের প্যাকেট বার করে ঠাকুরমশাইয়ের হাতে দিয়ে বলল, আরে একেবারেই নয়, এই বৃষ্টির দিনে ঠাকুর মশাইয়ের কাছ থেকে একটা জমাটি গল্পের লোভেই তো এখানে এসেছি। তা কিছু দক্ষিণা না আনলে চলবে কেন? তবে ঠাকুর মশাই, আজ কলকাতার যা অবস্থা, নেহাত আমাদের মতো কিছু পাগল লোক ছাড়া বিনা দরকারে কেউ বেরোবে না। কি বলো বিভূতি? তারানাথের ঘরে একটা জানলা খোলা ছিল। সেই জানলা দিয়ে সে বাইরে বৃষ্টির দিকে তাকিয়েছিল কিছুটা অন্যমনস্কভাবে। সিগারেট ধরিয়ে তাতে একটা লম্বা টান দিয়ে তারানাথ বলল, বড় জলাশয় তোমরা কোনোদিন দেখেছ? কলকাতা শহরে এইটুকু জল জমেছে, তাতেই তোমরা জলাশয় দেখতে পাচ্ছ? মাইলের পর মাইল শুধু জল আর জল, মাঝে মাঝে একটু চড়া, আর তার উপর কিছু জলজ গাছ, আর কোথাও কোথাও হোগলার বন, আর তারপরই আবার দিগন্ত বিস্তৃত বিল। এপার ওপার দেখা যায় না এমন জায়গা তোমাদের ধারণাতেও নেই। হ্যাঁ, তাই একটু জমা জল দেখেই মনে করো জলাশয়। গল্পের গন্ধ পেয়ে কিশোরী উৎসাহের সঙ্গে বলে উঠল, না মানে আমরা তো ওই রকম বড় জলা জায়গা দেখিনি। আপনি নিশ্চয়ই দেখেছেন। তা কোথায় দেখেছেন বলুন তো? আপনার বর্ণনা শুনে তো মনে হচ্ছে সুন্দরবন। মানে আসলে সুন্দরবন বলতেই কেন যেন ওই শুধু বাঘের কথাই মনে পড়ে আর কি। দেখো, তোমরা হলে শহুরে মানুষ, শুধু ওইটুকুই জেনে রেখেছ। সুন্দরবনে যে একসময় কত ডাকাতের আড্ডা ছিল সে তোমরা ধারণাও করতে পারবে না। কিন্তু আজ তোমাদের ডাকাতের গল্প বলবো না, বলবো কুমির মারির বিলের কথা। সেখানে গিয়ে যে ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছিলাম আমি, সে কথা ভাবলেও গায়ে এখনো কাঁটা দিয়ে ওঠে। তাই নাকি? বলুন বলুন, সেই গল্পটাই বলুন। আসলে আপনার কাছ থেকে আমরা বেশিরভাগ ওই জমিদার বাড়ি আর শ্মশানের গল্পই তো শুনেছি, এই ধরনের কোনো গল্প শুনিনি। তবে হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, একবার আপনি আপনার ওই গ্রামে মাছ ধরতে যাওয়ার গল্প বলেছিলেন। কিশোরীর কথার কোনো জবাব না দিয়ে তারানাথ কিছুক্ষণ জানলার বাইরে তাকিয়ে সিগারেট টানতে থাকল। ইতিমধ্যেই চারি চা দিয়ে গিয়েছিল। সেই চা আর তেল মাখানো মুড়ি আমরা খেতে শুরু করেছিলাম। চা শেষ করে তারানাথ একটা সিগারেট ধরালো। সিগারেটে কয়েকটা টান দিয়ে সে বলল, সে প্রায় 25-30 বছর আগেকার কথা। সেবার গঙ্গাসাগর থেকে ফিরছিলাম। তোমরা তো জানো যে গঙ্গাসাগরে বিভিন্ন জায়গা থেকেই সাধুরা আসে। ফেরার সময় আমার সাথে এক সাধুর পরিচয় হয়েছিল। সে কথায় কথায় বলছিল যে এই সুন্দরবন এলাকায় আরাধ্যা দেবতা হচ্ছেন বন বিবি। সুন্দরবনের লোকেরা জঙ্গলে যাওয়ার আগে এই বন বিবির পুজো করে এবং আশীর্বাদ নেয়। কিন্তু এছাড়াও কিছু লৌকিক দেবতাকে তারা পুজো করে, ওই জঙ্গলের অপদেবতাকে বশ করার জন্য। এক শক্তিশালী তান্ত্রিক নাকি এখানের
একটা কোনো গ্রামে থাকেন এবং জঙ্গলের মানুষের নাকি তার উপর খুব বিশ্বাস। তো তোমরা তো জানো যে সঠিক গুরুর সন্ধানে আমি কোথায় কোথায় না গেছি। তাই ভাবলাম যে একটু গিয়ে দেখি সে কিরকম ধরনের তান্ত্রিক। কিন্তু আমার সঙ্গের যে সাধু ছিল সে আবার অন্য তীর্থযাত্রীদের সঙ্গে তারাপীঠে যাবে বলল। তো আমি তো তারাপীঠে গিয়েছি আগেই, তাই আমি ওই জঙ্গলের তান্ত্রিকের সন্ধানে যাব বলে ঠিক করলাম। নৌকো থেকে নামার পর তার আর আমার পথ আলাদা হয়ে গেল। গ্রামের নামটা শুনেছিলাম কুমিরমারি। নৌকোঘাটে জিজ্ঞাসা করে হাঁটা লাগালাম। তো সে হাঁটছি তো হাঁটছি, সরু পথ, দুদিকে শুধু বড় বড় জলা। অনেকটা হাঁটার পর একটা গ্রাম দেখতে পেলাম, কয়েকটা মাটির ঘর, কিন্তু কোনো লোকজন নেই। এদিকে খিদে আর তেষ্টায় প্রান্ত একেবারে যাওয়ার অবস্থা। একটা শুকনো মতো জায়গায় দেখলাম বট গাছ রয়েছে। তো সেখানে বসে সঙ্গের চিঁড়ে মুড়ি আর গুড় খেয়ে প্রাণটা যেন বাঁচল। তো সমস্যায় পড়লাম, কাউকে যে কিছু জিজ্ঞাসা করব সেরকম কোনো লোকই দেখছি না। আবার উঠে পথ চলতে শুরু করলাম, কিন্তু এরপর শুরু হলো জঙ্গল। একবার ভাবলাম ফিরে যাব কিনা, কিন্তু এতটা পথ হেঁটে ফেলেছি, ফিরতি পথে ততটা যেতে যেতে অন্ধকার হয়ে যাবে। ভাবলাম নিশ্চয়ই রাত্রের আগে কোনো গ্রাম পেয়ে যাব। জঙ্গল শেষ হয়ে আবার শুরু হলো জলা। তো এইসব জায়গায় জেলেরা মাছ ধরে, কিন্তু সেরকম কাউকে দেখলাম না। অনেক দূর অব্দি চেয়েও কোনো জেলে নৌকো চোখে পড়ল না। তখন দুপুর শেষ হয়ে প্রায় বিকেল। সেই জলার ধারেই একটা ছোট মতো ভাঙা মন্দির চোখে পড়ল। এরকম একটা জায়গায় মন্দির দেখে একটু অবাক হলাম। মন্দিরটা ভাঙা হলেও পুরোপুরি ভেঙে যায়নি। ছাদের চূড়োটা এখনো অটুট আছে, তবে দেয়াল বেয়ে বট ছাড়াও আরো নানা রকম জংলা গাছ বেরিয়েছে। সামনের চাতালটায় ধুলো পড়া মেঝের উপর পাতা কাঠকুটো এসব ছড়িয়ে আছে। ভিতরে একটা ছোট ঘর, সেখানে একটা অদ্ভুত ধরনের মূর্তি বসানো রয়েছে। সেই মূর্তি একটা কুমিরের মতো কোনো জন্তুর উপর দাঁড়িয়ে রয়েছে। কোনো দেবতার এইরকম অদ্ভুত মূর্তি আমি কখনো আগে দেখিনি। বহুদিন এই মন্দিরে কোনো মানুষের পদার্পণ করেনি সে তো বোঝাই যাচ্ছে, তবুও আমি সেখানেই বসলাম। সেখানেই রাত কাটাবো স্থির করলাম। এতটা পথ হেঁটে খুব ক্লান্ত ছিলাম। নির্জন জায়গা, মন্দিরের আশপাশ ঝোপঝাড় হয়ে রয়েছে। জলার উপর কুয়াশা মাখা আকাশে খুব দ্রুত অন্ধকার নেমে আসছে। এসব জায়গায় খুব সাপের উপদ্রব হয়, তাই নাগমন্ত্র জপ করে একটা শেকড় দিয়ে নিজের চারপাশে একটা গণ্ডি কেটে রাখলাম। কোথাও কোনো আওয়াজ নেই। বিশ্ব চরাচর যেন স্তব্ধ হয়ে রয়েছে এখানে। কেমন একটা অস্বস্তি লাগছিল, কিন্তু খুব ক্লান্ত ছিলাম, তাই ঘুম আসতে দেরি হলো না। তখন কত রাত্রি হবে জানি না, ঘুমটা হঠাৎ ভেঙে গেল। আকাশে হালকা চাঁদের আলো, কিন্তু জলার উপরে কেমন যেন একটা অপার্থিব সাদা আলো। সেই ধূসর আলোয় দেখতে পেলাম কতগুলো যেন সাদা সাদা ছায়া মূর্তি জলার উপরে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ একটা তীব্র আলো দপ করে জ্বলে উঠে নেমে গেল, কিন্তু সেই আলোয় মুহূর্তের জন্য হলেও দেখতে পেলাম একটা প্রেত মূর্তি। কি বিভৎস তার মুখ! কুচকুচে কালো তার মুখ, কিন্তু চোখ দুটো সাদা, দাঁতগুলো সাদা, কিন্তু জিভটা লাল। শরীরটা যেন স্বচ্ছ সাদা কাপড় দিয়ে ঢাকা। দাঁত আর জিভ দেখতে পেলাম, কারণ মনে হলো সে যেন কি একটা খাচ্ছে। শুধু ওই মূর্তিটা নয়, এরকম অসংখ্য প্রেত কায়া ঘুরে বেড়াচ্ছে জলার উপর। সেই নির্জন জায়গায় ওই রকম একটা দৃশ্য দেখে আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে এলো। জলার জল যেন উথাল পাথাল করছে। মনে হচ্ছে অসংখ্য কুমির আর জলজ প্রাণী সেখানে দাপাদাপি করছে। শোঁ শোঁ শব্দে একটা শীতল বাতাস যেন আমার দিকে ধেয়ে এলো। কতগুলো শুকনো পাতা আমার চোখে মুখে এসে পড়ল। আমি চোখটা বুঁজে ফেললাম।
হঠাৎ একটা তীব্র কটু গন্ধে আমার গাটা গুলিয়ে উঠল। পেটের ভিতরে যা ছিল তা যেন পাক দিয়ে ওপরে উঠে আসতে চাইল। চোখটা খুলে দেখি একটা একটা অদ্ভুত দর্শন মূর্তি আমার দিকে চেয়ে আছে। তার গা থেকে একটা পচা আষ্টে গন্ধ আসছে। তার অবয়বটা স্বচ্ছ একটা সাদা কাপড়ে ঢাকা। মাথার চুলগুলো যেন মাটিতে এসে ঠেকেছে। মুখটা কালো। সেই অন্ধকারে যেন বোঝা যাচ্ছে না, কিন্তু চোখ দুটো আর দাঁতগুলো বোঝা যাচ্ছে, কারণ সেগুলো অদ্ভুত রকমের সাদা। আর বোঝা যাচ্ছে মূর্তিটা একটা নারী মূর্তি। অত সামনে এই মূর্তিটা দেখে আমার বুকটা যেন হাপড়ের মতো ওঠানামা করতে লাগলো। একে কি চায় আমার কাছে? অনেক দূর থেকে একটা ফ্যাসফেসে কণ্ঠস্বর কানে এলো। কে তুই? এটা আমাদের জায়গা, তুই এসেছিস কেন? আর এসেছিস যখন আর ফিরে যেতে পারবি না। তুই পুরুষ আর আমরা এখানে সবাই নারী। একটা হা হা করে অট্ট হাসির শব্দ চারদিকে যেন ছড়িয়ে পড়ল। তার সঙ্গে আরো অনেক নারী কণ্ঠের হাসির আওয়াজ উঠল চারদিক থেকে। কি বিপদে পড়লাম! এই নির্জন জায়গাটাতে আমার থাকা উচিত হয়নি। ঠোঁট জিভ সব শুকিয়ে আসছে যেন। আবার শুনতে পেলাম সে বলছে, অনেকদিন নররক্তের স্বাদ পাইনি, শুধু মাছের আষ্টে গন্ধ আর ভালো লাগছে না। আমার এই জীব এখন গরম গরম রক্ত চাইছে। এই জীব দিয়ে তোর শরীরের সব রক্ত টেনে নেব আমি। তারপর তোর আত্মাটা নিয়ে আবার ওই জলায় ফিরে যাব। একটা পুরুষ সঙ্গী পাবো আমরা, আর তাকে আমরা আমাদের দাস করে রাখবো। কি ভয়ানক সেই হাসি! সে তার একটা হাত বাড়িয়ে দিল আমার দিকে। সরু লিকলিকে কালো পোড়া কাঠের মতো হাত, আঙুলে লম্বা নখ, সেই সঙ্গে দেখতে পেলাম তার জিভ লাল, লম্বা 1 বিঘত সমান বাইরে বেরিয়ে এসেছে। সে সেখানেই দাঁড়িয়ে আছে, কিন্তু তার হাতটা লম্বা হয়ে আমার গলার দিকে এগিয়ে আসছে। আমার সারা শরীরটা যেন কাঠের মতো শক্ত হয়ে গেছে। আমি নড়তে পারছি না। আর বুঝি রক্ষা নেই, আজকেই আমি শেষ। হঠাৎ করে মনে পড়ে গেল অপদেবতা তাড়ানোর মন্ত্রটা জোরে জোরে উচ্চারণ করতেই হাতটা থেমে গেল। সেই দেহটা যেন ছটফট করে উঠল। তার গলা দিয়ে কি যেন একটা আর্তনাদ বেরিয়ে এলো। দেহটা যেন অনেক দূরে সরে গেল। তার গলা শোনা গেল, পারবি না, আবার আমি আসবই। এই বলে সেই ছায়া মূর্তি অদৃশ্য হয়ে গেল। আমি যেন প্রাণ ফিরে পেলাম। কিন্তু সেই জলার প্রেত মূর্তিদের নড়াচড়া আমি দেখতে পাচ্ছিলাম। হঠাৎ ঝুপঝুপ করে তারা সব যেন জলের তলায় ডুবে গেল। তারানাথ একটু থামল। আমরাও যেন প্রাণ ফিরে পেলাম। এতক্ষণ নিঃশ্বাস আটকে ছিল। কিশোরী বলল, বাবা বাঁচলাম। কিন্তু আপনি সেই জঙ্গল থেকে বেরোলেন কিভাবে? হ্যাঁ, ঠিকই প্রশ্ন করেছ। ওই জঙ্গল থেকে বেরোনোই ছিল আমার কাছে সবচেয়ে কঠিন প্রশ্ন। কত জায়গায় ঘুরেছি, কিন্তু এইরকম জায়গায় কখনো আটকে পড়িনি। এ যেন সেই জলে কুমির ডাঙায় বাঘ, এ কথাটাই তখন আমার কাছে সত্যি হয়ে দাঁড়িয়েছিল। আর তার সঙ্গে আবার জঙ্গলের অপদেবতা। কি করে যে বেরিয়েছিলাম সে আমিই জানি। যাই হোক, সে রাতে তখনকার মতো তো বাঁচলাম, কিন্তু মনের মধ্যে একটা ভয় বাসা বেঁধেছিল।
মন্দিরের চাতালটা থেকে উঠে ভিতরের ঘরে যাব ভাবলাম, কিন্তু সাপের ভয়ে আবার পিছিয়ে এলাম। প্রচুর শুকনো পাতা আর কাঠকুটো জমা হয়েছিল, সেগুলো জড়ো করে আগুন জ্বালালাম। আগুনের দ্বারা অনেক জন্তু জানোয়ার ছাড়াও অশুভ শক্তিকেও দূরে সরিয়ে রাখা যায়। অন্ধকারের মধ্যে একটানা ঝিঝির ডাক শোনা যাচ্ছে। মন্দিরের বাইরে জোড়ায় জোড়ায় কয়েকটা চোখ দেখা যাচ্ছে। শেয়াল না ভাম বিড়াল কে জানে। দূরে একটা ঝিম ধরা গাঢ় অন্ধকার। গাছপালাগুলোকে দেখাচ্ছে যেন ঝাপসা প্রেত। সেই রাতটা যে কিভাবে কাটিয়েছিলাম সে আমিই জানি। ভোরের আলো কখন ফুটবে সেই অপেক্ষায় থাকতে থাকতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। একটা কর্কশ ডাকে ঘুমটা ভেঙে গেল। মন্দিরের ভিতর থেকে ডাকটা এলো। ভোরের আলো ফুটেছে, কিন্তু মন্দিরের ভিতরে তখন ঝাপসা অন্ধকার। বাইরে বেরিয়ে এলাম। জলাভূমি এখন নিস্তব্ধ। দূরে উলু খাগড়া আর হোগলার বনের ওপর দিয়ে ভোরের শান্ত বাতাস বয়ে যাচ্ছে। জলাভূমির ওপারটা এখনো কুয়াশা মাখা। মন্দিরের পিছনের দিকে কয়েকটা বড় বড় গাছ। সেই গাছের ফাঁকা দিয়ে দেখা গেল একটা নদী। তো ভাবলাম নদীর ধারে গিয়ে দাঁড়ালে নিশ্চয়ই কোনো নৌকো দেখা যাবে। তার আগে মন্দিরের ভিতরে ঢুকে একবার ঠাকুরের মূর্তিটা দেখার ইচ্ছে ছিল। ভিতরে ঢুকতে গিয়ে থমকে দাঁড়ালাম। একটা বড় সাপ সরসর করে বেরিয়ে গেল। দেখলাম ঠাকুরের মূর্তিটা একটু অদ্ভুত ধরনের। একটা কুমিরের মতো কোনো জন্তুর ওপর তিনি দাঁড়িয়ে আছেন। মুখটাও শেয়ালের মতো। গলায় একটা সাপের মতো কিছু জড়িয়ে আছে। মূর্তিটি পুরুষ মূর্তি। কোমরে একটা বাঘছালের মতো কিছু। এই ঘরটা মোটামুটি বড়ই। ঘরের কোণে কি যেন একটা নড়তে দেখে আমার বুকটা কেঁপে উঠল। দুটো জলজলে চোখ। বুঝলাম একটা কালো কুচকুচে পেঁচা বসে আছে। একটু দূরে দেখতে গিয়েই ঘটল বিপদ। মূর্তির পিছনে ছিল একটা ফাঁকা গর্ত। তো সেটা কাঠকুটো দিয়ে এমনভাবে চাপা ছিল যে আমি বুঝতে না পেরে তাতে পা দিতেই একেবারে সোজা নিচে একটা ঘরে গিয়ে পড়লাম। একটু সামলে নিয়ে উঠে দাঁড়াতে গিয়ে কিসে একটা পা ঠেকল। ঘরটা অন্ধকার। শুধু একটা আবছা আলো উপর থেকে এসে পড়ছে। ব্যবসা বন্ধ। ঘরে চারিদিকে একটা অত্যন্ত ব্যবসা গন্ধ। চোখটা একটু সয়ে যেতে মনে হলো ঘরে অনেক ধুলো আর পাতা জমে রয়েছে। আর তার সঙ্গে একটা জিনিস চোখে পড়তে চমকে উঠলাম। একটা 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 কঙ্কাল, বুঝলে, একটা কঙ্কাল মেঝেতে শোয়ানো। কিন্তু আমার তখন চিন্তা কিভাবে আবার ওপরে উঠবো, কারণ ওপরের মেঝেটা বেশ উঁচুতে। চোখে পড়লো একটা মইও পড়ে রয়েছে মেঝের ওপর। তো যাই হোক, সেটাকে দাঁড় করিয়ে কোনো রকমে তো ওপরে উঠলাম। সেখানে আর দাঁড়ালাম না, প্রায় ছুটে নদীর ধারে গিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ দাঁড়ানোর পর দেখলাম অনেক দূরে একটা নৌকো যাচ্ছে। অনেক হাঁকাহাঁকি করার পর নৌকোটা আমার কাছে এসে আমাকে তুলে। সেটা একটা জেলেদের নৌকো। প্রথমে তো জেলেরা আশ্চর্য হয়ে গেল যে আমি ওই চড়াই গেলাম কি করে সে কথা ভেবে। তারপরে তারা আরো আশ্চর্য হয়ে গেল এই শুনে যে আমি ওই জলাভূমিতে রাত কাটিয়েছি। এমনকি তারা এই সন্দেহ করতে লাগলো যে আমি জীবন্ত মানুষ কিনা। যাই হোক, শেষ পর্যন্ত একজন আমার সাজ পোশাক ভালো করে পর্যবেক্ষণ করে বলল, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সন্ন্যাসী ধরনের মানুষ, তাই বেঁচে গেছেন। আজ পর্যন্ত ওখান থেকে কেউ বেঁচে ফিরেছে বলে শুনিনি। বড় ভয়ঙ্কর জায়গা। আমরা জেলেরা ওই জলার ধার দিয়েও যাই না। আপনি ওখানে গেলেন কি করে সেটা বলুন তো। বললাম তো পথ ভুল করে চলে গেছি ওখানে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। তোমরা তো এখানের লোক, এই জলাভূমিটা লোকে এড়িয়ে চলে কেন? আমি তাদের থেকে এই অঞ্চলে কোনো কাহিনী আছে কিনা সেটা শোনার জন্য এই কথাটা বললাম তাদের। এই জলাভূমি এখন কেন পিশাচ ভূমিতে পরিণত হয়েছে তার তো একটা কারণ নিশ্চয়ই আছে। তো যাই হোক, আমার কথার উত্তর এসে বলল, কে জানে কি কাহিনী। তবে আমার বাপের মুখে শুনেছি আমার ঠাকুরদার আমলে ওই জলায় তারা মাছ ধরতে যেত, কিন্তু তারপর কি যে হলো।
কয়েকজন নাকি মাছ ধরতে গিয়ে আর ফিরে এলো না। পরপর কয়েকটা এই ঘটনা ঘটার পর আর কেউ ওখানে মাছ ধরতে যেত না। এমনকি কেউ কেউ নাকি দেখেছে ওই জলায় সাদা সাদা মতন কাদের নাকি নড়াচড়া করতে দেখা যায়, আর বা অদ্ভুত অদ্ভুত সব আওয়াজ ভেসে আসে। ওই যে যারা অন্ধকারে থাকতে নদীতে মাছ ধরতে বের হয় তারা দেখেছে। আপনি সারা রাত ওখানে কাটালেন, তা আপনি কিছু দেখেননি? আমি কি দেখেছি সেটা আর ওদের কাছে খুলে বললাম না, তাহলে নির্ঘাত ওরা আমাকেও পিশাচ বা ভূত টুত ভাববে। জেলে আবার বলল, বাবা ঠাকুর, আপনি নিশ্চয়ই মন্ত্র টন্ত্র জানেন, না হলে কিছুতেই প্রাণ নিয়ে ফিরতে পারতেন না। আমাদের গ্রাম থেকে একটু দূরে একবার একজন বাবা ঠাকুর এসেছিলেন। তিনি ওই বনবিবির থানে মন্ত্র টন্ত্র পড়ে দিতেন যারা জঙ্গলে যেত তাদের উপর, কিন্তু তিনিও আমাদের ওই জলায় যেতে বারণ করতেন। তারপরে সাধু বাবার কি যে হলো, তিনি আরো জঙ্গলে ঢুকে সাধনা করতে শুরু করে দিলেন। এখন আর তাকে দেখাও যায় না। কেউ কেউ বলে তার নাকি সমাধি হয়ে গেছে। তার কথা শুনে বুঝলাম যে এই সেই সাধু যার কথা শুনে আমি এখানে এসেছি। তো যাক, তাহলে ভগবান সহায়, তার খোঁজ পাওয়া গেল। তো আমি তাদের বললাম, আচ্ছা ওই সাধু কোথায়? তোমরা কি তার কোনো খোঁজ দিতে পারো? তোমরা ঠিকই ধরেছ, আমি সন্ন্যাসী হতেই বাড়ি থেকে বেরিয়েছি, একজন সিদ্ধ পুরুষের খোঁজেই এখানে এসেছি। তোমরা যার কথা বললে আমার মনে হচ্ছে তিনিই সেই। তো তোমরা আমাকে তোমাদের গ্রামে নিয়ে যাবে? সে আমরা আপনাকে গ্রামে নিয়ে যেতে পারি, কিন্তু সেই সাধুর খোঁজ আমরা আর পাইনি। আপনাকে তো আগেই বললাম, অনেকে বলে তিনি নাকি জঙ্গলের মধ্যে সমাধি হয়ে গেছে। না না, তা হোক, আমি জঙ্গলের মধ্যেই তার খোঁজ করব। তোমরা আমাকে একটু শুধু তোমাদের গ্রামে আশ্রয় দাও। আপনি সন্ন্যাসী মানুষ, আমাদের গ্রামে পা রাখবেন সে তো আমাদের ভাগ্য। যে কদিন আপনার থাকতে ইচ্ছা হয় থাকবেন, চলেন। জীবনে কত জায়গায় ঘুরে ঘুরে বেরিয়েছি, আর গ্রামের গরিব সাধারণ মানুষগুলোর আতিথেয়তা দেখে মুগ্ধ হয়েছি। একদমই সাধারণ মানুষ তারা, তবু অতিথিকে তারা কিভাবে যে যত্ন করে চোখে না দেখলে বুঝবে না। তোমরা হয়তো বলবে যে গ্রামের জিনিস সস্তা দরের, চাষের ধান, নদীর মাছ সবই বিনে পয়সায় পাওয়া, তাই তাদের অতিথি সৎকার করতে অসুবিধে হয় না। কিন্তু দেখো, আসল হলো মন, বুঝলে? তাদের গ্রামে গিয়ে সেই মোটা চালের ভাত আর মাছের ঝোল, আহা, সেই যে কি তৃপ্তি করে খেলাম, তোমাদের আর কি বলবো। তাদের সেই গ্রাম দেখে আমাদের গ্রামের কথা মনে পড়ে যাচ্ছিল আমার। ঠাকুর মশাইয়ের মন গল্প ছেড়ে অন্যদিকে চলে যাচ্ছে বুঝে আমি তাড়াতাড়ি বলে উঠলাম, কিন্তু ওই গ্রামে গিয়ে কি আপনি সেই সাধুর দেখা পেলেন? সেটা বলুন ঠাকুর মশাই। বলছি, দাঁড়াও, আগে আর একটা সিগারেট ধরিয়ে নি। এই বলে তারানাথ আর একটা সিগারেট ধরিয়ে আবার খোলা জানলার দিকে তাকিয়ে থাকল। আমরা বুঝলাম সে মনে মনে তার কথাগুলো সাজিয়ে নিচ্ছে। এদিকে টিপ টিপ করে বৃষ্টি পড়েই চলেছে। কিশোরী বলে উঠল, শুরু করুন ঠাকুরমশাই। আপনি না হয় জলার পিশাচদের হাত থেকে তখনকার মতন মুক্তি পেয়েছিলেন, কিন্তু আমরা জমা জলের মধ্যে দিয়ে হাঁটতে গিয়ে আবার কোনো পোকামাকড়ের পাল্লায় যদি পড়ি, তার কি কোনো ঠিক আছে? বেশি দেরি করা ঠিক হবে না। তারপর বলুন না কি হলো। হ্যাঁ, সেই জেলেদের গ্রামেই একজন বুড়ো লোক ছিল। সে ছিল সেই গ্রামের মোড়ল। আমি যাদের নৌকোয় এসেছি তারা আমাকে তার কাছে নিয়ে গেল। সে বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো, তারপর বলল, হ্যাঁ, সেই সাধু বাবা আমাদের বলেছিল একদিন আমাদের গ্রামে একজন কেউ আসবে যার দ্বারা এই সমগ্র জলা অঞ্চল সাপ মুক্ত হবে। মনে হচ্ছে তুমি হচ্ছ সেই লোক। আমাদের এই গ্রাম নদী, নালা, খাল, বিল দিয়ে ঘেরা। কখনো এখানে মাছের আকাল হতে আমি দেখিনি, কিন্তু এখন এখানে মাছের আকাল দেখা গিয়েছে। অনেক দূরে দূরে আমাদের গাঁয়ের ছেলেদের এখন মাছ ধরতে যেতে হয়। কেন জানো? এই পিশাচের নিঃশ্বাস এখান পর্যন্ত এসে পড়ে।
মাঠের ধান ঝরে নষ্ট হয়ে যায়, বিলের মধ্যে পচা মাছ ভেসে ওঠে। কেন? ওই ডাকিনী পিশাচিরা এদিকে চেয়ে আছে। ওই ডাকিনীদের নিঃশ্বাসের আগুনে ওই দিকের একটা গ্রামের সব কুটির পুড়ে গিয়েছে। আমরাও বোধহয় আর বাঁচব না। আমার মনে পড়ল ওই জলাভূমির দিকে আসতে আসতে একটা ছোট গ্রামে কতগুলো পোড়া কুটির চোখে পড়েছিল আমার। সে ওই জঙ্গলের পথে চলে গিয়েছে। এখন সে কোথায় আছে আমরা জানি না। জঙ্গলের পথে চলে যাও, যদি দক্ষিণ রায়ের হাত থেকে বাঁচো তো তার দেখা পাবে। দক্ষিণ রায় মানে কে জানো তো? সুন্দরবনের বাঘ কে বলে দক্ষিণ রায়। তো ভাবলাম যাওয়া কি উচিত হবে। জঙ্গলের পথে সত্যিই যদি বাঘের মুখে পড়ি তাহলে তো আর প্রাণ নিয়ে ফিরতে হবে না। কিন্তু সাধু বাবা নাকি বহুদিন আগে বলে রেখেছেন যে কেউ একজন আসবে এই অঞ্চলের মানুষদের পিশাচের হাত থেকে উদ্ধার করার জন্য। তো তিনি কি আমার কথাই বলেছিলেন? এই কৌতূহলটাই প্রবল হয়ে উঠল আমার। একবার খোঁজ করে দেখা যাক না সাধু বাবার দেখা পাওয়া যায় কিনা। তো সেই দিনটা গ্রামে কাটিয়ে পরের দিন সকাল সকাল রওনা দিলাম। জঙ্গলের পথে কিছু দূর যাওয়ার পরই শুরু হলো বাদা বন। নরম কাদায় পা ডুবে যাচ্ছিল। এখানে আবার নদীর চড়ায় কুমির থাকে, তো না বুঝে কুমিরের গায়ে পা দিলেই তো গেছি। যাই হোক, বেশ অনেকটা জঙ্গলের পথে যাওয়ার পর একটা পরিষ্কার মতো জায়গায় এলাম এক সময়। চারিদিকে বড় বড় গাছ থাকলেও মাঝখানটা ফাঁকা। তো সেখানে একটা গাছের নিচে কতগুলো লাল কাপড় ঝুলছে, একটা চালা মতো করা রয়েছে। তো সেখানে কিছু পুরনো কাপড় চোপড়ও দেখলাম টানানো রয়েছে। আমি কাছে এগিয়ে গেলাম, কিন্তু কোথাও কেউ নেই, অথচ মনুষ্য বসবাসের চিহ্ন সেখানে রয়েছে। কতগুলো মাটির পাত্রও এদিক ওদিক ছড়ানো রয়েছে। তাহলে তাহলে সেই সাধু বাবা কি এখানে বসবাস করতেন? কিন্তু কোথায় তিনি? এদিক ওদিক তাকাচ্ছি, কয়েকবার আওয়াজও দিলাম, এখানে কেউ আছেন? আমার গলার আওয়াজে কত পাখি ডাকতে ডাকতে উড়ে গেল। তারা ভয় পেয়েছে, এই নির্জন জায়গায় তো কেউ চট করে আসে না। তো যাই হোক, হাঁটতে হাঁটতে একদিকে এগিয়ে গেলাম। একটা নদীর মধ্যে এই চড়াটা মিশে গেছে। তো কিছুটা যাওয়ার পর একটা নৌকো চোখে পড়ল। এখন ভাটার টান, নৌকোটা একটা গাছের সাথে বাঁধা রয়েছে। কিন্তু নৌকো অব্দি যেতে যেতে আমি দেখলাম যে যেতে গেলে কাদা মাড়িয়েই যেতে হবে। হ্যাঁ, সুন্দরবনের নরম কাদা, নামতেই প্রায় হাঁটু অব্দি ডুবে যায়। যাই হোক, যেতে তো হবেই, তাই বহু কষ্ট করে নৌকো অব্দি গেলাম আমি। আমার মন বলছিল যেন নৌকোয় নিশ্চয়ই কেউ আছে। ঠিক ঠিক অনুমান করেছিলাম। নৌকোয় উঠেই দেখলাম যে ছইয়ের নিচে শুয়ে রয়েছেন এক জরাজীর্ণ বৃদ্ধ। বুকে হাত দিয়ে দেখলাম যে প্রাণটা এখনো দুক দুক করছে। আমার সঙ্গে একটা ঘটিতে জল ছিল, তো সেই ঘটি থেকে একটু জল তার মুখে দিলাম। তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ডাকলাম, শুনুন, শুনতে পাচ্ছেন? কে আপনি? এভাবে এখানে রয়েছেন কেন? বেশ কয়েকবার তাকে ডাকলাম। তারপরে কয়েকটি বাতাসা আমার কাছে ছিল, সেগুলো গুঁড়ো করে তার মুখে দিলাম। বেশ খানিকক্ষণ পর তিনি চোখ মেলে চাইলেন। বেশ কিছুক্ষণ আমার দিকে চেয়ে থাকার পর আমার হাতটা ধরে বললেন, আমাকে ওই উপরে নিয়ে যেও। আজ রাত্রে জোয়ার আসবে, তখন নৌকো পাড়ে লাগাবে। আজ আকাশে ত্রয়োদশীর চাঁদ উঠবে। কাল পূর্ণিমা, কালকেই আমার শেষ দিন। আমাকে ওখানে ওই গাছের নিচে সমাধিস্থ করবে। আমি তার মুখে বারবার করে একটু একটু জল দিচ্ছিলাম। তাকে দেখে মনে হচ্ছিল তার অনেক বয়স, কিন্তু এই জঙ্গলের মধ্যে তিনি এত বয়স অব্দি বেঁচে থাকলেন কি করে? তো কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞাসা করেই ফেললাম, আপনি কে? একটু বলুন,
আপনি কে? এই নির্জনে আপনি এতদিন কাটালেন কি করে? এর উত্তরে তিনি আস্তে আস্তে অনেক কথাই বললেন। তাতে বুঝলাম যে ইনি সেই সাধু বাবা আমি যার নাম শুনে এখানে এসেছি। আর এটাও বুঝতে পারলাম যিনি একজন শক্তিশালী সাধক না হলে এতদিন এত বয়স পর্যন্ত তিনি এখানে থাকতে পারতেন না। প্রায় সারা দিন সারা রাত ধরে তিনি একটু একটু করে যে গল্প বললেন সেটা হলো এই রকম যে বহু বছর আগে এই অঞ্চলের এক জমিদার ছিলেন খুব অত্যাচারী এবং লম্পট। জেলেদের ঘর থেকে মেয়ে বউ এদের তার লেঠেল বাহিনী টেনে নিয়ে যেত। সাধারণ লোক কেউ কিছু প্রতিবাদ করলে তার ঘর আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হতো। তো ওই সাধু বাবা জেলেদের ঘরেরই ছেলে ছিলেন প্রথম জীবনে। তিনি গ্রামের একটি মেয়েকে ভালোবাসতেন এবং সেই মেয়েটির সাথে তার বিয়ে ঠিক হয়েছিল। মেয়েটিকে বেশ সুন্দর দেখতে ছিল। একদিন জমিদারের নজর পড়ল তার দিকে। একদিন নদীর ধারে সাধু বাবা মেয়েটির সাথে কথা বলছিল। এই সময় জমিদারের কয়েকজন লেঠেল তার চোখের সামনে মেয়েটিকে তুলে নিয়ে গেল। সে বাধা দেবার চেষ্টা করতেই লেঠেলরা মেরে তার মাথা ফাটিয়ে দিল। অজ্ঞান হয়ে যেতে যেতে সে দেখল মেয়েটিকে লেঠেলরা মুখে হাত চাপা দিয়ে জোর করে ঘোড়ায় তুলে নিয়ে গেল। কিছুক্ষণ পর গ্রামের লোক এসে তাকে উদ্ধার করল। সে গ্রামের লোকদের একত্রিত করে জমিদারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলল, কিন্তু না, গ্রামের লোকেরা কেউ এগিয়ে এলো না। সবাই ভয় পেত জমিদারকে। সে তখন ওই গ্রাম ছেড়ে দূরে একটা গ্রামে চলে গেল। সুন্দরবনের গ্রামগুলো এক একটা দ্বীপের মতো, দূরে দূরে নদী পথে যাতায়াত করতে হয়। সেই গ্রামে বসতি স্থাপন করেছিল একজন ডাকাত সর্দার। সাধু বাবা গিয়ে ওই ডাকাতদের দলে ভিড়ে গেল। কালক্রমে সে হয়ে উঠল একজন নাম করা ডাকাত। আসলে তার বুকে জ্বলছিল প্রতিশোধের আগুন। ওই জমিদারের ওপর তার ছিল ভয়ঙ্কর আক্রোশ। সে সুযোগের অপেক্ষায় ছিল। জমিদারের আসল বাড়িটা ছিল কাকদ্বীপ অঞ্চলে, কিন্তু তিনি বজরা নিয়ে নদীতে ঘুরে ঘুরে বেড়াতেন আর তার প্রজাদের উপর অত্যাচার চালাতেন। একদিন ওই সাধু বাবা খবর পেলেন জমিদারের বজরা তাদের গ্রামের কাছ দিয়ে যাবে। তিনি তককে তককে থাকলেন। একদিন রাতে সুযোগ পেতেই জমিদারের বজরার ওপর তার ডাকাতের দল ঝাঁপিয়ে পড়ল। জমিদারের লেঠেল বাহিনীর সাথে তাদের লড়াই হলো, কিন্তু সাধু বাবা জমিদারকে নিয়ে জলে ঝাঁপিয়ে পড়লেন আর তারপর সাঁতরে একটা দ্বীপে গিয়ে উঠলেন তারা। সেটাই হলো কুমিরমারির বিল। আমি যেখানে গিয়ে পড়েছিলাম এটা হলো সেই এলাকা। জমিদারকে টেনে নিয়ে সে ওই চড়ে গিয়ে তো উঠল। ওইখানে যে একটা মন্দির ছিল, জমিদারকে সে ওই মন্দিরের কাছে টেনে নিয়ে যাচ্ছিল। এমন সময় কোথা থেকে এক পাগলি এসে দাঁড়ালো তাদের সামনে। পুরনো ছেঁড়া একটা কাপড় জড়ানো তার পরনে, মাথার চুল এলোমেলো, হাতে পায়ে কাদা মাখা, 2 আঙুলে বড় বড় নখ, 2 চোখে তীব্র দৃষ্টি। সে হঠাৎ করে জমিদারের ওপর ঝাঁপিয়ে পড়ল। জমিদার প্রচন্ড ভয় পেয়ে ছুটতে ছুটতে ওই মন্দিরের মধ্যে ঢুকে পড়ল। পাগলিও সেই দিকে চেয়ে বলল, পালাচ্ছে। পালিয়ে বাঁচবি কোথায়? ওই যে ওরা সবাই অপেক্ষায় আছে ওর জন্য। এই বলে সে জলার দিকে আঙুল তুলে দেখালো। সাধু বাবা ছায়া ছায়া কিছু অবয়ব দেখতে পেল। সে পাগলিকে জিজ্ঞেস করলো, ওরা কারা? পাগলি তার উত্তরে বলল, ওরা সেই মেয়েরা যাদের উপর জমিদার অত্যাচার করত। তারপর ওর লিটল বাহিনী ওদের ভোগ করে ওদের মেয়েরে এই জলায় ফেলে দিত। শত শত মেয়ের মৃতদেহ এই জলায় পড়ে পচেছে। শত শত কীটের জন্ম হয়েছে। সেই কীটগুলো পিশাচে পরিণত হয়েছে। আমাকেও ওরা ফেলেছিল এই জন্য, কিন্তু আমি তো মরিনি। জল থেকে উঠে ওই মন্দিরে থেকে গেছি, কাঁচা মাছ খেয়ে বেঁচে থেকেছি। তবে আমার দিন তো শেষ হয়ে এসেছে। ওই জমিদারের মৃত্যু ঘটবে আমার চোখের সামনে। শত কীট জল থেকে উঠে এসে ওকে আক্রমণ করবে, নিমেষে ওর দেহ রক্ত শূন্য করে দেবে। আমি সেটা দেখব।
তারপর ওদের সাথে জলে নেমে আমিও বিশ্রাম নেব। চিরকালের মতো জলের তলায় বিশ্রাম নেব আমি। তুই চলে যা, চলে যা শিগগিরি, না হলে ওরা তোকেও আক্রমণ করবে। ওই দেখ 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 দেখ, ওই দেখ ওরা উঠে আসছে। সাধু বাবা দেখলো হাজার হাজার জলজ পোকা, সাপ, গোসাপ ওই জলা থেকে উঠে আসছে। তাই দেখে সাধু বাবার গা শিরশির করে উঠল। সে পায়ে পায়ে পিছু হটতে লাগলো। সাধু বাবার দলের কয়েকজন নৌকো নিয়ে ওই দিকেই আসছিল। তারা সাধু বাবাকে ওখান থেকে উদ্ধার করলো। দূর থেকে তারা দেখতে পেল ছায়ার মতো কারা যেন সব ওই ছোট মন্দিরটার দিকে এগিয়ে যাচ্ছে। তাদের মধ্যে পাগলিকে আর দেখা গেল না। কিন্তু এই ঘটনার পর ওই সাধু বাবার মনের পরিবর্তন হয়ে গেল। সে ডাকাতের দল ভেঙে দিল। তার মাথায় সব সময় দুঃস্বপ্নের মতো ওই দ্বীপের কথা, ওই পাগলির কথা মনে পড়ত। আর মনে পড়ত ওই শত শত মেয়েদের কথা যারা মৃত্যুর পর ওখানে পিশাচ হয়ে আছে। সে যে মেয়েটিকে ভালোবাসত তারও সেই একই পরিণতি হয়েছে নাকি ওই পাগলি সেই মেয়েটি, সেটাই তার বারবার মনে হতো। আর এই যন্ত্রণা তাকে সব থেকে পীড়া দিত। সে সব কিছু ছেড়ে দিয়ে বিভিন্ন ঠাকুরের থানে ঘুরতে লাগলো। তো এই সময় এই অঞ্চলে খুব মাছের আকাল দেখা দিল, আর সাপের উপদ্রব হলো চারিদিকে। প্রায় প্রায় সব ঘরে কেউ না কেউ মরতে লাগলো সাপের কামড়ে। খাল, বিল, নদীতে হাজার হাজার মরা মাছ ভেসে উঠল। মাছ পচার গন্ধে চারদিকে মানুষের নিঃশ্বাস নেওয়া দুঃসাধ্য হয়ে উঠল। ঘরে ঘরে হাহাকার পড়ে গেল। সাধু বাবা তখন মা মনসা আর বনবিবির পুজো শুরু করলেন। একটানা 7 দিন পুজো আর উপবাসের পর মা মনসা তাকে স্বপ্ন দিলেন যে এই জঙ্গল অশুভ আত্মায় ভরে গেছে। সেই অশুভ আত্মার বিনাশ না করলে এই অঞ্চল পুরো জনশূন্য হয়ে যাবে। কিন্তু সাধু বাবা ভেবেই পেল না যে সে কিভাবে কি করবে। সে জঙ্গলের মধ্যে গিয়ে আরো কঠোর সাধনা করতে শুরু করলো। আস্তে আস্তে ওই অঞ্চল ছেড়ে লোকজন পালিয়ে গেল। আমি আসার পথে কিছু জনশূন্য গ্রাম দেখেছিলাম, ওই গ্রামগুলোতেই এইসব ঘটনা ঘটেছিল। সাধু বাবা অনেক দিন ধরে মা মনসার বনবিবির সাধনা করার ফলে কিছু দৈব শক্তির অধিকারী হয়েছিল। দূর দূর অঞ্চলের লোকেরা জঙ্গলে যাওয়ার আগে বা মাছ ধরতে যাওয়ার আগে তার আশীর্বাদ নিতে আসত। কিন্তু সাধু বাবার আসল লক্ষ্য ছিল কুমিরমারির বিলকে সাপ মুক্ত করা। সেটাই সে আর করে উঠতে পারল না। কালক্রমে সে আরো জঙ্গলের গভীরে গিয়ে লোকচক্ষুর আড়ালেই চলে গেল। ক্রমশ তার অনেক বয়স হয়ে যাওয়াতে তার পক্ষে আর ওই কুমিরমারির বিলে যাওয়া সম্ভব হয়নি। কিন্তু তিনি বনবিবিকে সন্তুষ্ট করতে পেরেছিলেন। ওই অঞ্চলে আরো একজন লৌকিক দেবী ছিলেন। জঙ্গলের মানুষ মনে করত জঙ্গলে শুধু বাঘ নয়, আরো অনেক অশুভ শক্তিরাও বাস করে। এই সব অশুভ শক্তিদের তাড়ানোর জন্য সাধু বাবা সেই সব লৌকিক দেবদেবীর পুজোও করতেন। তিনি বেশিরভাগ সময় ওই জঙ্গলের মধ্যেই থাকতেন, লোকের সামনে আসতেন না। লোকেরা দেবদেবীর সামনে যে ভোগ নিবেদন করে যেত সেগুলো গ্রহণ করেই তার জীবনটা কোনো রকমই টিকে ছিল। একদিন তিনি দেখলেন একটা ছোট মেয়ে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো তিনি ভাবলেন কারো মেয়ে বুঝি জঙ্গলে পথ হারিয়ে জঙ্গলের মধ্যে এসে পড়েছে। তিনি মেয়েটিকে ডাকলেন, কিন্তু মেয়েটি যেন সেই ডাক শুনতেই পেল না। সে দূরে নদীর জলের কাছে গিয়ে একটা গাছের গুড়ির কাছে বসল। সাধু বাবা মেয়েটি জলে পড়ে যাবে ভেবে তার কাছে দৌড়ে গেলেন, কিন্তু কাছে গিয়ে দেখলেন মেয়েটি একটা কুমিরের পিঠে বসে আছে। কুমিরের পিঠে যে মেয়ে বসে থাকে সে তো আর যে সে হতে পারে না। সাধু বাবা তাই তার পায়ে লুটিয়ে পড়লেন। তার মনের কামনা তিনি বললেন তাকে, কিন্তু কিছুক্ষণ পর মুখ তুলে তিনি দেখলেন যে মেয়েটা অদৃশ্য হয়ে গেছে আর কুমিরটা সরসর করে জলে নেমে যাচ্ছে। সেই রাতেই তিনি স্বপ্ন দেখলেন সেই মেয়েটি তার কানে কানে একটা মন্ত্র বলে দিচ্ছে। এই মন্ত্রের দ্বারাই সে পিশাচদের সাপ মুক্ত করতে পারবে। সে মন্ত্র বারবার উচ্চারণ করে তিনি মনে গেঁথে নিলেন। কিন্তু কুমিরমারির বিল থেকে তিনি তখন অনেক দূরে, তার পক্ষে আর সেখানে পৌঁছানো সম্ভব নয়। তবুও তিনি চেষ্টা করলেন নৌকোয় চেপে যদি সেখানে যাওয়া যায়। তাই তিনি ইদানিং নৌকোতেই থাকতেন। দু একটা জেলে নৌকো এদিক ওদিক দিয়ে যেত, তারা কিছু খাবার তাকে দিয়ে যেত।
দিনের পর দিন কঠোর সাধনার ফলে তার কিছু দৈব ক্ষমতা জন্মেছিল। আগেই বলেছি, সেই দৈব ক্ষমতার বলেই তিনি অনুভব করেছিলেন যে একদিন এই অঞ্চলে এমন কেউ একজন আসবে যে তার অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করতে পারবে, আর সেই লোকের দ্বারাই তার দেহটা সমাধিস্থ হবে। আমাকে দেখে তিনি বুঝতে পেরেছেন যে আমি সেই লোক। বহু কষ্টে সারা দিন সারা রাত ধরে তিনি আমাকে ওই সব কথাগুলো বললেন। আমি বুঝতে পারছিলাম যে ইহ জীবন ছেড়ে যাওয়ার সময় তার এসে গেছে। তিনি আমার হাত ধরে অনেকবার অনুরোধ করলেন আমি যেন সেই কুমিরমারির বিলে গিয়ে এই অঞ্চলকে সাপ মুক্ত করি, তাহলে পিশাচ রূপী এই মেয়েরাও মুক্তি পাবে। তার ভালোবাসার জনকে তিনি এই জীবনে পাননি, অন্তত পরলোক জীবনে যেন তার সাথে তার দেখা হয়। মৃত্যু পথযাত্রী এক বৃদ্ধের কাতর আবেদনে সাড়া না দিয়ে পারলাম না। তিনি আমার কানে কানে একটা মন্ত্র বলে দিলেন। তাকে কথা দিলাম যে আমি আমার দিক থেকে সর্বতভাবে চেষ্টা করব। আস্তে আস্তে তার কথা বন্ধ হয়ে গেল। তার সেই জরা জীর্ণ দেহ ঘিরে কি যেন একটা দৈব আভা বেরোতে লাগলো। আমি হাত জোড় করে তাকে প্রণাম জানালাম, আর তারপরে তাকে তুলে নিয়ে গিয়ে তিনি যেখানে থাকতেন সেই গাছের নিচে সমাধি দিলাম। সেই রাতটা ছিল পূর্ণিমার রাত। চাঁদের আলোয় চারিদিক ভেসে যাচ্ছিল। গাছের ফাঁকে ফাঁকে জ্যোৎস্নার আলো মাটিতে লুটিয়ে পড়ছিল। সেই আলোয় মাটি খুঁড়ে এক দিব্য পুরুষ, দিব্য প্রেমিককে সমাধি দিলাম। সমাধি দেওয়ার পর দুটো সাদা ফুল তার সমাধির উপর রাখলাম। সেই নির্জন জ্যোৎস্না আলোকিত রাতের অপরূপ রূপ আমি যেন চোখ বুঝলে এখনো দেখতে পাই। আমরা যেন মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। সেই কুমিরমারির বিল, জঙ্গলের মধ্যে সেই সাধু বাবার ছবি আমাদের সামনে ফুটে উঠেছিল। খোলা জানলা থেকে একটা ঠান্ডা জলো বাতাস আসছিল। মনে হচ্ছিল কোনো দূরের সেই জঙ্গল থেকে ঠান্ডা একটা বাতাস এসে আমাদের গায়ে লাগছে। কিশোরী বলল, তারপরে আপনি আবার গেলেন সেই বিলে? সেই ভয়ঙ্কর জায়গা যেতে আপনার আর ভয় করলো না? না গিয়ে তো উপায় ছিল না। তিনি আমাকে মন্ত্র দিয়ে গিয়েছিলেন, আমাকেই তিনি এই কাজের উপযুক্ত মনে করেছিলেন, আমাকে তো যেতেই হতো। কিন্তু সেখানে গিয়ে একবার আমার যে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল, পরের বার গিয়ে তার চেয়েও ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো, বুঝলে? হ্যাঁ, তাই নাকি? কি সেই অভিজ্ঞতা? বলুন বলুন। দেখুন, আপনার কথা শুনেই আমার গায়ে কেমন কাঁটা দিচ্ছে। জীবনে তো কত অভিজ্ঞতাই হয়েছে, কিন্তু কিছু কিছু অভিজ্ঞতা এত ভয়ঙ্কর যে সারা জীবনই মনে থেকে যায়। যাই হোক, সাধু বাবাকে সমাধিস্থ করে ওই গ্রামে ফিরে এলাম। ওই গ্রামের কেউ তো আশাই করেনি যে আবার আমার সাথে দেখা হবে তাদের কাছ থেকে একটা নৌকো নিয়ে সেই কুমিরমারির বিলের দিকে রওনা দিলাম। তারা তো কিছুতেই আমাকে যেতে দেবে না। নৌকোর যে মাঝি, সেও ওই দিকে যেতে রাজি নয়। অনেক কষ্টে তাদের রাজি করালাম। আমারও যে একটু ভয় করছিল না তা নয়, কিন্তু মৃত্যু পথযাত্রীকে দেওয়া কথা তো রাখতেই হবে, চেষ্টা আমাকে করতেই হবে। কুমিরমারির বিলের মধ্যে যে দ্বীপ, সেই দ্বীপে সে আমাকে নামিয়ে দিয়ে গেল। বলল পরদিন সকালে এসে সে আমার খোঁজ করবে। সেই দ্বীপের বর্ণনা তো তোমাদের আগেই দিয়েছি। দ্বীপের চারদিকে কালো জল, ওগলা আর উলু খাগড়ার বন মাঝে মাঝে মাথা উঁচিয়ে জেগে, নির্জন, নিস্তব্ধ চারিদিক। কোনো পাখির ডাক নেই, মাছরাঙা বা সাদা বক কিছুই নেই, শুধুই দিগন্ত বিস্তৃত কালো জল আর উলু ঘাসের বন। সাধু বাবা এক পাগলিকে এখানে দেখেছিল। আমিও সেই রকমই একজন প্রেত বা পিশাচকে দেখেছিলাম। আর ওই মন্দিরের ভিতরে যে কঙ্কালটা দেখেছিলাম, সেটা নিশ্চয়ই সেই অত্যাচারী জমিদারের। সেই নির্জনতার এক অপার্থিব সৌন্দর্য আছে। মনে হচ্ছে কোনো একটা আদিম পৃথিবীতে আমি এসে পড়েছি। বিলের কালো জলে কিসের যেন ছায়া ভেসে উঠেছে। জলের তলা থেকে কারা যেন আমার দিকে তাকিয়ে আছে। ওই মন্দিরের চাতালে গিয়ে বসলাম। দূরে আকাশের দিকে তাকিয়ে মনে হলো ঈশান কোণে মেঘ জমেছে। দেখতে দেখতে সেই মেঘ আকাশ ছেয়ে গেল। প্রবল এক হাওয়ার ঝাপটা ধেয়ে এলো আমার দিকে। সেই সঙ্গে জলে যেন সাগরের মতো ঢেউ উঠল। সেই জলের সাথে
কালো কালো কতগুলো প্রেত মূর্তি আমাকে আক্রমণ করতে এলো। বিষয়টা এত তাড়াতাড়ি ঘটলো যে আমি আমি মন্ত্র উচ্চারণ করারও সময় পেলাম না। সূক্ষ্ম সাদা চাদরে ঢাকা তাদের দেহ, কিন্তু মুখটা ভয়ঙ্কর। লাল রঙের জিভ বেরিয়ে এসেছে, মাথার চুল হাওয়ায় উঠছে, একটা কালো ধূসর ছায়া আমাকে চারিদিক থেকে ঘিরে ফেললো। তার মধ্যে ওই প্রেত মূর্তিগুলোকে দেখে আমার নিঃশ্বাস যেন আটকে এলো। সেই সঙ্গে দেখলাম অসংখ্য জলজ কীট আর সাপ আমার দিকে এগিয়ে আসছে। সে যে কি ভয়ঙ্কর অবস্থা তোমাদের কি করে বোঝাই। আমি ভাষায় ব্যাখ্যা করতে পারবো না। কিন্তু হঠাৎই আমার পাশে একজনকে দেখলাম। ঠিক দেখলাম তা নয়, অনুভব করলাম কেউ একজন আমার পাশে এসে দাঁড়িয়েছে, আর তার হাতে কিছু একটা রয়েছে, সেটা দিয়ে বাতাসের মধ্যে সপাটে বাড়ি মারছে। আর সেই প্রেতগুলো পিছনে সরে সরে যাচ্ছে। হঠাৎই অনেক শুয়োরের ঘটঘট ধ্বনি শুনতে পেলাম। মনে পড়ে গেল আমার ছোটবেলায় দেখা সেই অদ্ভুত মানুষটিকে। মনে আছে তোমাদের আমি আগেই বলেছিলাম কাল ভৈরবের কথা, যিনি তার হাতের একটা হাড়ের দণ্ড বা পাচন বাড়ি দিয়ে এই জগতের অশুভ যা কিছু তাদের তাড়িয়ে দেন। তিনি শৈশবে আমাকে একবার দেখা দিয়েছিলেন, আর তারপরে কৈখালির মাঠে যখন সেই বীভৎস শবদেহ আমার দিকে এগিয়ে আসছিল, সেই সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে তিনি আমাকে বাঁচিয়েছিলেন। হ্যাঁ, মনে আছে তো, সেই গল্প তো আপনি আমাদের বলেছিলেন। হ্যাঁ, এছাড়াও আপনি আপনার ওই ছোটবেলায় মাঠের মধ্যে কোনো একজনকে দেখেছিলেন যে শুয়োর চড়াচ্ছিল, কিন্তু তখন সে আপনাকে যে কথাগুলো বলেছিল সেগুলো আপনি বুঝতে পারেননি। হ্যাঁ, ঠিকই বলেছ। পরে এক উচ্চমার্গের সাধক আমাকে কাল ভৈরবের বিষয়টি বুঝিয়ে দিয়েছিলেন। এটা আমার মহাভাগ্যের ব্যাপার যে তিনি দুবার আমার প্রাণ বাঁচিয়েছিলেন। হয়তো শুধু আমার ভাগ্য নয়, আমার পূর্বপুরুষেরা হয়তো এমন কিছু পুণ্যকর্ম করেছিলেন যার ফলে তিনি আমাকে দেখা দিয়েছিলেন। আর ছোটবেলায় তার সাথে দেখা হওয়ার পরই তো আমার মন বিভাগী আর উদাসী হয়ে গেল। তিনি আমাকে একটা মন খারাপ দিয়ে গিয়েছিলেন। এই পর্যন্ত বলে তারানাথ চুপ করে গেল। সে বেশ কিছুক্ষণ চুপ করে আছে দেখে আমরা বুঝতে পারলাম তার বোধহয় ছোটবেলার কথা মনে পড়ে গেছে। তার মন আবার গল্প ছেড়ে অন্যদিকে চলে যাচ্ছে দেখে কিশোরী আবার তাড়াতাড়ি বলে উঠল, তারপর কি হলো? আপনি তাকে দেখতে পেলেন? না, সেই সময় তো আসন্ন মৃত্যু ভয়ে আমি যেন একটা জড় পদার্থে পরিণত হয়ে গিয়েছিলাম। মাথাটা যেন পুরো ফাঁকা, কোনো অনুভূতি নেই সেখানে। শুধু টের পেয়েছিলাম কার যেন অদৃশ্য উপস্থিতি আমাকে ঘিরে রেখেছে। সেই দণ্ড দিয়ে তিনি যেন একটা রক্ষা কবচের মতো একটা গণ্ডি এঁকেছেন, যার মধ্যে সেই প্রেত পিশাচরা ঢুকতে পারল না। আস্তে আস্তে আমার চারপাশের কালো ছায়াটাও কেটে গেল, কিন্তু পিশাচগুলো সম্পূর্ণরূপে যায়নি। তারা জলের মধ্যে দাপাদাপি করছে। তারা প্রচন্ড হিংসায় উন্মত্ত, বহুদিন ধরে ওই এক স্থানে আটকে থেকে আত্মারা প্রতিশোধ কামনায় অধীর। এরা সবাই মানুষের অত্যাচারের শিকার হয়েছিল, তাই মানুষের উপর তারা তাদের প্রতিহিংসা চরিতার্থ করতে চায়। আসলে এভাবে আটকে থাকলে আত্মারা বড্ড কষ্ট পায়, আর তাই তাদের মুক্তি দেওয়া আমাদের কর্তব্য। কিছুক্ষণ পর আমার মনে পড়ল কি কারণে আমি এখানে এসেছি। সে সাধু বাবার মন্ত্র মনে পড়ে গেল। আমি সেখানে আরো কিছু জিনিস নিয়ে এসেছিলাম। সেই সব জিনিস দিয়ে মন্দিরের চাতালে একটা ছোটখাটো যজ্ঞের আয়োজন করলাম। যজ্ঞের শেষে সেই হোমের ছাই আর মন্ত্রপুত জল নিয়ে ওই জলায় ছড়িয়ে দিলাম। সাধু বাবার মন্ত্রটা যতটা সম্ভব জোরে জোরে উচ্চারণ করলাম। তারপরে পিণ্ড রান্না করে অল্প অল্প করে জলার চারিদিকে পাতায় করে রেখে এলাম। ততক্ষণে জলের দাপাদাপি কমে এসেছে। জল ক্রমশ শান্ত হয়ে এসেছে। জমিদারের অত্যাচারের শিকার হয়ে ঠিক কতজন ওই জলায় মারা গিয়েছিল জানি না, কিন্তু তারা সকলেই ছিল মাতৃশক্তির অংশ। তাই সমস্ত মাতৃজাতিকে স্মরণ করে ওই প্রেতাত্মারা যাতে মুক্তি পায়, মনে মনে সেই কামনাই করলাম। বেশ কিছুক্ষণ পরে আকাশ থেকে ঝাঁক বেঁধে প্রচুর কাক নেমে এলো যেন। তারা ওই পিণ্ড খেতে শুরু করলো। আমি বুঝলাম আমার কার্য সিদ্ধ হয়েছে। কিছুক্ষণ পর তারা আবার ঝাঁক বেঁধে উড়ে গেল। আমি বসেছিলাম। আরো কিছুক্ষণ পর আকাশের দিকে চোখ গেল। দেখলাম
নীল আকাশের গায়ে সাদা সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে, আর আকাশ থেকে নেমে আসছে এক ঝাঁক সাদা বক। বকগুলো নেমে বিভিন্ন গাছের উপর বসল। বুঝলাম বকরূপী ধর্ম আকাশ থেকে এখানে নেমে এলেন। একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্যপট ফুটে উঠল আমার চোখের সামনে। মাছরাঙা এদিক ওদিক ঘুরছে, জল থেকে পানকৌড়ি মাছ তুলে খাচ্ছে। কিছুক্ষণ আগেই যে এখানে একটা বীভৎস নারকীয় দৃশ্যের অবতারণা হয়েছিল, তার কোনো চিহ্ন মাত্র এখন নেই। একটা জলা অঞ্চলে যে সুন্দর স্বাভাবিক দৃশ্য, সেটাই এখন ফুটে উঠেছে আমার সামনে। আমার বুকের উপর থেকে যেন একটা বোঝা নেমে গেল। আমি আমার কাজে সফল হয়েছি। সেই মৃত্যু পথযাত্রীকে দেওয়া কথা আমি রাখতে পেরেছি। জানি না তার প্রেমিকার সাথে পরলোকে তার মিলন হয়েছিল কিনা, সে কথা জানার তো কোনো উপায় নেই। তবে আশা করি তার মনস্কামনা পূর্ণ যে হয়েছিল, কারণ তিনি একজন পুণ্যাত্মা মানুষ ছিলেন। তো যাই হোক, আর তো কোনো ভয় ছিল না। বসে বসে বিলের সৌন্দর্য দেখছিলাম। হঠাৎ মনে পড়ে গেল মন্দিরের নিচে রাখা সেই কঙ্কালটার কথা। এখন যখন এই চরে স্বাভাবিক প্রকৃতি ফিরে এসেছে, তখন আর সেই অশুভ জিনিসটাই বা এখানে থাকে কেন? আবার জমিদারের আত্মা যদি ওই আটকে থাকা অবস্থায় পিশাচে পরিণত হয়, তাহলে আবার অশুভ শক্তি এই বিলকে কলুষিত করবে। তো তাই ফিরে গেলাম মন্দিরের নিচের ঘরে। কঙ্কালটায় হাত দিতেই হাড়গুলো একেবারে আলাদা হয়ে গেল। তো যাই হোক, হাড়গুলো এক জায়গায় নিয়ে এসে জড়ো করে ওপরে নিয়ে এলাম। আগুন জ্বেলে সেগুলো পুড়িয়ে তার ছাই ভাসিয়ে দিলাম নদীর জলে। জমিদার বোধহয় কিছু পুণ্য করেছিল সেই সময়, তাই তার সৎকার হলো আমার হাতে। হয়তো কাল ভৈরবের সেই দণ্ডের একটু বাতাস জমিদারের সেই কঙ্কাল অব্দি পৌঁছেছিল, তাই তার মুক্তি ঘটল। আসলে কাল ভৈরব মানুষের মধ্যেকার লোভ, হিংসা, এইসব রিপুকে দূর করতে চায়। অশুভ শক্তিকে দূর করা তো সহজ কথা নয়। মানুষের মধ্যে শুভ অশুভ দুপ্রকার শক্তিই থাকে। সৎকর্ম করলে অশুভ শক্তি প্রভাব বিস্তার করতে বাধা প্রাপ্ত হয়। আসলে কাল ভৈরব মানুষের মধ্যেকার লোভ, হিংসা, এইসব রিপুকে দূর করতে চায়। দেখো, অশুভ শক্তিকে দূর করা তো সহজ কথা নয়। মানুষের মধ্যে শুভ অশুভ দুপ্রকার শক্তি থাকে। সৎকর্ম করলে এই অশুভ শক্তি তার প্রভাব বিস্তার করতে বাধা প্রাপ্ত হয়। আসলে এই শুভ অশুভের দ্বন্দ্ব চিরকালই চলতে থাকবে, বুঝতে পারলে? চিরকাল। এই কথা বলে তারানাথ চুপ করে অন্যমনস্কভাবে বসে থাকল। আমরা বুঝতে পারলাম তার মন হয়তো এই জগৎ ছাড়িয়ে অন্য কোনো জগতে ধাবিত হয়েছে। সেই জগতের খবর আমরা রাখি না। খোলা জানলার দিকে চেয়ে দেখলাম বৃষ্টি থেমেছে। কিশোরীকে বললাম, চলো হে কিশোরী, বৃষ্টি নেই, এখনই বেরিয়ে পড়ি।